হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, আশা করি তোমরা সবাই ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছ, কারণ সামনেই ডাব্লিউবিসিএস উকিঝুঁকি মারছে। 2024 সালের প্রিলিমস এই মার্চের দিকে হওয়ার কথা রয়েছে এবং 25 সালেরও কিন্তু প্রিলিমস এই 26 সালেই হবে বলে কিন্তু কথা হয়ে রয়েছে। সুতরাং জোর কদমে যারা ডাব্লিউবিসিএসকে পাখির চোখ করছে তারা প্রস্তুতি নাও। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে ঢুকে যাব। আগের দিন আমরা পড়ছিলাম অ্যানশিয়েন্ট হিস্ট্রি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার গল্প। আমরা তার পরের টপিকে ঢুকে যাব, যেখানে ডিটেলিং আলোচনা করব আমরা ভেদিক এরার সমস্ত বিষয়গুলোকে। একটু মন দিয়ে শোনো, কথা দিচ্ছি এই ক্লাসেই তোমাদের পড়া তৈরি হয়ে যাবে। প্রথমেই আমরা যদি ভেদিক যুগ নিয়ে পড়া শুরু করি, তাহলে প্রথম প্রশ্ন আসবে যে ভেদিক যুগ কাকে বলবো। তো সরাসরি এটাই উত্তর হওয়া উচিত যে সিন্ধু সভ্যতার পরবর্তীকালে যে সভ্যতার বিকাশ হচ্ছে সেটাই হচ্ছে বৈদিক সভ্যতা। ইমার্জড আফটার দ্য ডিক্লাইন অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তার ঠিক পরেই যে সভ্যতার ট্রানজিশন আসছে তাকেই বৈদিক যুগ বলছি। অর্থাৎ সময়কাল কতখানি? সময়কালটা হচ্ছে 1500 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালের মধ্যেই বৈদিক যুগ কিন্তু মূলত তার বিস্তার লাভ করছে। এবং বৈদিক যুগ কেন বলছি, বেদিকেরা বলা হচ্ছে তার কারণ এই সময় বেদের উত্থান হচ্ছে, বেদিক টেক্সট চলে আসছে। বেদ কত প্রকার, বেদের প্রকারভেদ কি, বেদের ডিটেল কি, এই ক্লাসেই বলবো। একদম পর করে বলবো, ইন ডিটেল বলবো, শুধু সঙ্গে থেকো। আরেকটা জিনিস যেটা বলার, এই কালচারটা, এই যে ভাষা, এই যে সংস্কৃতি, এগুলো উত্থান হচ্ছে কাদের মারফত? এটা একটা উত্থান হচ্ছে ইন্দো আরিয়ানদের হাত ধরে, ইন্দো আর্যদের হাত ধরে, রাদার বলা যেতে পারে যেখানে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের প্রভাব থাকছে। মূলত আর্যদের হাত ধরেই এই সভ্যতার বিকাশ হচ্ছে। এবার যখনই প্রসঙ্গ চলে আসছে আর্য, তখনই নানা রকম প্রসঙ্গ থেকে প্রশ্ন আসছে। পরীক্ষাতেও কোশ্চেন দেয় যে আর্য কারা। এ নিয়েও কিন্তু বিস্তর মতভেদ রয়েছে। আর্য কথার অর্থ কি, এটাকে নিয়েও কিন্তু বিস্তর মন্তব্য রয়েছে। মূলত আর্য শব্দের অর্থ হচ্ছে চাষ করা। আর্য শব্দের অর্থ কি? চাষ করা। এটা স্পেসিফিক কোশ্চেন আসে ডাব্লিউবিসিএস এর কোশ্চেনে, যে আর্য শব্দের অর্থ কি? টু কাল্টিভেট, চাষ করা, আর্য। এছাড়াও বিভিন্ন রকম ভাবে আর্য শব্দকে অনেকে ব্যাখ্যা করেছেন। আর্যের পুত্রকে আর্য বলা হয়। এখানে আর্য শব্দ কথার মানে কি? এখানে মানে হচ্ছে যারা বীর যোদ্ধা, তাদের ঔরসে যে সন্তান আসে তারা হচ্ছে আর্য। আবার অনেক সময় বলা হয় ঈশ্বরের পবিত্র পুত্রকে বলা হয় আর্য। এরকম বিভিন্ন রকম মন্তব্য রয়েছে। জেনারেলি আমরা যেটা ধরে নেওয়া হয় যে যেটা পপুলার রয়েছে যে অ্যান্সারটা, সেটা হচ্ছে আর্য শব্দের অর্থ হচ্ছে চাষ করা, টু কাল্টিভেট। তো আর্য কারা? আর্যরা কি এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পরবর্তীকালে যে প্রায় 200 বছর 250 বছরের যেটা গ্যাপ ছিল সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পর, তাহলে সেই গ্যাপের মধ্যে দুম করে মানুষ আবার জন্ম নেওয়া শুরু করলো? তাহলে ভাই তাদের বাবা মা কোত্থেকে আসলো? এ নিয়ে বিস্তর তারতম্য থাকবে যে আর্যরা অ্যাকচুয়ালি কারা। সেই নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। সবটা মিলিয়ে বেশ কিছু মন্তব্য উঠে আসছে। মন্তব্য যদি উঠে আসে তাহলে দেখতে পাওয়া যাবে যে আর্যরা আসলো কোত্থেকে এবং আর্যদের গতি প্রকৃতি, তারা কিভাবে আসছে নাকি এখানকারই ছিল, এবং তারপরে কি তারা কি করে ভারতবর্ষে বিচরণ করছে, তারা কি করে ভারতবর্ষে বিস্তার লাভ করছে, এই সমস্ত টপিক কিন্তু এখানে অ্যানালিসিস হবে। এবং তার পরিবর্তে কীভাবে কালচার পাল্টাচ্ছে সেই আর্যদের হাত ধরে, কীভাবে সভ্যতার বিবর্তন হচ্ছে এবং কি করে বেদ কেন্দ্রিক এক সভ্যতা তৈরি হচ্ছে নতুনভাবে সিন্ধু সভ্যতার পরবর্তীকালে। তো আমরা এই বৈদিক যুগকে মূলত দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্লি বেদিক এরা, অর্থাৎ সময়কালে ধরে নিতে পারি মোটামুটি 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। আরেকটা হচ্ছে ল্যাটার বৈদিক পিরিয়ড, 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। মূলত সিন্ধু সভ্যতার সমস্ত ইতিহাস জানতে পারছি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মাটি খুঁড়ে বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর। কিন্তু আর্য সভ্যতাতে কিন্তু আমরা বেশ কিছু পুঁথি পাচ্ছি, বেশ কিছু লেখালেখি পাচ্ছি। তাছাড়া তো ঐতিহাসিক বিভিন্ন রকম উপাদান আছেই। সবটাকে মিলিয়ে কালচারাল যে ডিফারেন্স তৈরি হয়ে যায়, অর্থাৎ প্রাক বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের সময়কালের মধ্যে সেই সমস্ত বিষয়গুলোই, সমাজ ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি,
কালচার, সাহিত্য চর্চা, বিজ্ঞান চর্চা সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আপামর এই বৈদিক সভ্যতার তার ট্রানজিশন আসছে এই আর্যদের হাত ধরে। তো শুরুতেই যেটা জেনে নেব সেটা হচ্ছে আর্যরা কীভাবে আসছে। আমরা যদি ফার্স্টেই এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে বুঝতে পারবো যে আর্যদের আশাটাকে নিয়ে বিস্তর মন্তব্য আছে, যেটা আগেই বললাম। সেই বিস্তর মন্তব্যগুলো থেকে যেটা পপুলার মন্তব্য এবং যেটা সবথেকে বেশি গ্রহণযোগ্য সেটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে এবং ইস্টার্ন ইউরোপ থেকে, সেন্ট্রাল এশিয়া এবং ইস্টার্ন ইউরোপ এই জায়গা থেকে ইন্ডিয়াতে নাকি তারা প্রবেশ করছে। এটা মূলত আর্যদের মাইগ্রেশন থিওরিকেই এস্টাবলিশ করে দেয়। মূলত এটা ম্যাক্স মুলারের কনসেপ্ট যেটার থেকে আমরা এটাকে উপনীত হতে পারি। আমরা যদি একটুখানি ম্যাপকে দেখে নেওয়ার চেষ্টা করি, একটু ম্যাপকে বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে মোটামুটি নর্থ আমেরিকা, এটা হচ্ছে মোটামুটি সাউথ আমেরিকা, ধরে নাও স্যার এটা হচ্ছে ইউরোপ, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া বা অনেকগুলো দ্বীপপুঞ্জ নিয়ে ওশানিয়া বলি, আর এটা হচ্ছে আন্টার্কটিকা। তো বলছে মূলত যে এই যে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্রের যে অববাহিকা অঞ্চল, এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে সিন্ধু অঞ্চলে বা পরবর্তীকালে পুরো ভারতবর্ষতেই আর্য প্রভাব বিস্তার করছে সেন্ট্রাল এশিয়া থেকে, এখান থেকে, অথবা ইস্ট ইউরোপিয়ান রিজিয়ান থেকে, এখান থেকে উৎপত্তি লাভ করছে। কখনো কখনো তারা অনেকে বলছে যে এই দিক থেকে এদিকে ছড়িয়ে গেছে, এদিক থেকে এদিক ছড়িয়ে গেছে, এদিক থেকে এদিক চলে গেছে, আবার এদিক থেকে এদিকে চলে এসছে, অনেক রকম মন্তব্য আছে। তো সেইগুলো যদি আমরা ডিটেলে পড়াশোনা করি কার কি মন্তব্য, সেখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা মুখোমুখি হই। কি হতে পারি স্যার প্রশ্নগুলোর, বা কি রকম পয়েন্ট থেকে আমাদের পড়াশোনা করতে হবে? ইট ইজ মোস্ট অ্যাকসেপ্টেড অ্যান্ড ডমিনেন্ট থিওরি টিল নাও, বর্তমান অবধি এখনো পর্যন্ত এটা বেশি করে ধরে নেওয়া হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আরিয়ান মাইগ্রেশন থিওরি, যে আর্যরা বাইরের থেকে এদেশে এসেছিল। ইন্দো আরিয়ান মাইগ্রেট ইন আ সিরিজ অফ ইমিগ্রেশন ফ্রম ডিফারেন্ট রিজিয়ান, বিভিন্ন অঞ্চল ভেদে তারা ভারতবর্ষে প্রবেশ করছে। এভিডেন্স শোজ মাইগ্রেশন ফ্রম অ্যান্দ্রোনোভো কালচার, দ্যাট মিনস সাউথ সাইবেরিয়া, দক্ষিণ সাইবেরিয়া থেকে তারা মূলত আসছে, এবং উত্তর দিকে যে একটু আগে দেখলাম এই অঞ্চলে তোমার রয়েছে হিন্দুকুশ পর্বত, এই হিন্দুকুশ পর্বত পেরিয়ে তারা কিন্তু সাইবেরিয়ান রিজিয়ান থেকে আসছে। এটা বিভিন্ন রকম উপাদান বলে দিচ্ছে। নর্থ অফ হিন্দুকুশ অ্যান্ড ফ্রম দেয়ার টু ইন্ডিয়া, এবং সেখান থেকে তারা হিন্দুকুশ পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। কীভাবে বুঝতে পারছি? কারণ বেশ কিছু ক্ষেত্রে আমরা উপাদান পাচ্ছি ঐতিহাসিক হিসাবে, ঘোড়াদের বৈশিষ্ট্য, ফায়ার কার্লস, কিংবা আমাদের স্পোক হুইল্ড, তারপরে তোমার ক্রিমেশন সাপোর্ট দিস ভিউ, অর্থাৎ যে বিভিন্ন রকম যে স্তূপ, যে কোনো রকম যে কি বলবো দাহ, কিংবা বলা হয় কবরখানা, কিংবা চাকার যে স্পোকের যে হুইল, সেই সমস্ত কিছু উপাদানগুলো কিন্তু এটাই প্রমাণ করছে যে ওই জায়গা থেকেই কিন্তু ধীরে 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 ভারতবর্ষে তারা প্রবেশ করেছে। এটা বেশি করে পপুলার থিওরি। এর পরেও বিভিন্ন ঐতিহাসিক এবং প্রত্নতত্ত্ববিদ তারা বেশ কিছু কিন্তু মন্তব্য পোষণ করছেন, বিভিন্ন রকম নিজেদের যুক্তি খাড়া করছেন। ম্যাক্স মুলার, যার কথা বলছিলাম, ম্যাক্স মুলার বলছেন যে এই আর্যরা আসছে মূলত সেন্ট্রাল এশিয়া থেকে। তো এনার থিওরিকে বলা হয় সেন্ট্রাল এশিয়ান থিওরি। তার মন্তব্য অনুযায়ী আরিয়ান মাইগ্রেট ফ্রম সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দ্য ইউরাশিয়ান স্টেপ, মধ্য এশিয়া এবং ইউরোপ এশিয়ার এই যে যুক্ত জায়গাটা, অর্থাৎ তুরস্কের ওই সাইড থেকে মূলত তারা আসছে। দ্য সিমিলারিটি বিটুইন ভেদিক ওয়ার্ডস, বৈদিক যুগের যে শব্দগুলো যেরকমভাবে পাওয়া যাচ্ছে, এবং দ্য কনসেপ্ট উইথ দ্যাট অফ অবস্থা, দ্যাট মিনস ইরানিয়ান টেক্সট, ইরানের দিকের যে টেক্সট রয়েছে তার সঙ্গে বৈদিক শব্দে বেশ কিছু শব্দের মিল রয়েছে। রিসেন্ট স্টাডি, এটা বর্তমানকালে 2018 সালে একটা স্টাডি বার হয়েছে যাকে বলা হচ্ছে জেনোমিক ফরমেশন অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। সেখান থেকে ওয়াই ক্রোমোজোমের যে সাপোর্ট, যে ক্রোমোজোমের যে ইফেক্ট,
সেটাও কিন্তু তারও একটা মিল পাওয়া যাচ্ছে এই আর্য এবং ওইখানকার অঞ্চলের লোকজনের মধ্যে। সুতরাং ম্যাক্স মুলারের থিওরিটা হচ্ছে সেন্ট্রাল এশিয়া থেকে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করছে। আর ওভারঅল ভারতবর্ষের লোক আদি লোক আর্যরা নয়, তারা মূলত মাইগ্রেশন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসছে এবং মূলত সাউথ সাইবেরিয়া থেকে এসছে। এই কনসেপ্টটা হিন্দুকুশ পেরিয়াসে এটা কিন্তু সাধারণত আমরা বেশি করে ধরে নিচ্ছে বিভিন্ন দেশিকগণ বা ওই প্রত্নতাত্ত্বিকবিদরা। এছাড়াও স্যার উইলিয়াম জোন্স 1786 সালে তিনি আরেকটা কনসেপ্ট বা থিওরিকে এস্টাবলিশ করার চেষ্টা করেন তার যুক্তি দিয়ে, সেটা হচ্ছে ইউরোপিয়ান থিওরি, যে ইউরোপ থেকেই নাকি আর্যদের উৎপত্তি। কারণ বেদের যুগে ভারতবর্ষের যে বিকাশ সেটা তো ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশরা, বিভিন্ন রকম ঐতিহাসিকরা, শিক্ষিত লোকজন তারা খুঁজে যখন পাচ্ছে তখন তাদের ইগোটাও রয়েছে, এটাও বুঝতে হবে। তো তারা এস্টাবলিশ করেছে যে তারা ইউরোপীয় থিওরি, অর্থাৎ ইউরোপ থেকে নাকি আর্যরা আসছে। অর্থাৎ ভারতবর্ষের আদি লোকজন খুব বোকাশোকা লোকজন, তারা নিজেরা কিছু পারে না, আর্যরা অনেক কিছু করেছিল, তার কারণ আর্যরা আসলে ইউরোপের লোক। তারা কি মন্তব্য পোষণ করছে? ইউরোপ ইজ দ্য হোমল্যান্ড অফ আরিয়ান। স্যার উইলিয়াম জোনসের কনসেপ্ট অনুযায়ী বা থিওরি অনুযায়ী দ্য ইউরোপ ইজ দ্য হোমল্যান্ড অফ আরিয়ান্স, আর্যরা নাকি ইউরোপ থেকেই আসছে। বেসড অন দ্য কম্পারেটিভ লিঙ্গুইস্টিক স্টাডি অফ গ্রিক, আমরা যদি বিভিন্ন রকম ভাষাগুলোকে পর্যবেক্ষণ করি, মানে এটা হচ্ছে উইলিয়াম জোনসের কনসেপ্ট অনুযায়ী, যে গ্রিক ভাষা, লাতিন ভাষা, জার্মান ভাষা, সংস্কৃত ভাষা, এই সংস্কৃত যেহেতু বৈদিক ভাষা একটা, সমস্ত ভাষার যদি সমস্তগুলোকে যদি আমরা একটু কম্পারেটিভলি তুল্যমূল্য আলোচনা করা যায় তাহলে বেশ কিছু মিল পাবো। যেমন পিতৃ, সংস্কৃত শব্দ, পিতৃ মানে বাবা, ফাদার, ল্যাটিন ওয়ার্ড এটাকে বলা হয় প্যাটার। আবার সংস্কৃত শব্দ মাতৃ মানে মাতা, মা, সেখান থেকে আসছে ল্যাটিন ওয়ার্ড ম্যাটার। তার মানে ভাষাতাত্ত্বিক যেহেতু মিল আছে, তাই বলে দেওয়া হচ্ছে অ্যাকর্ডিং টু উইলিয়াম জোন্স, তিনি বলছেন, আমার মনে আছে তোমাদের নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দাও স্যার উইলিয়াম জোন্স কি বানিয়েছিলেন ক্যালকাটাতে, প্রসঙ্গত মনে পড়ে গেল তাই তো প্রশ্ন করে দিলাম। যাই হোক, তো আর্যদের হোমল্যান্ড ছিল নাকি ইউরোপ, তিনি এই যুক্তি খাড়া করছেন লিঙ্গুইস্টিক কম্পারেটিভ একটা স্টাডি করার মারফত। অন্যদিকে আরও বেশ কিছু ঐতিহ্যবাহী ঐতিহাসিক তারা বলছেন কি, যেমন ডক্টর সম্পরানন্দা, এসি দাস কিংবা গঙ্গানাথ ঝা এবং অন্যান্য ঐতিহাসিক লোকজন বলছে যে না ভাই, এই কোনো থিওরি আমরা মানি না, আর্যরা এই দেশেরই লোক, ইন্ডিয়ান থিওরি, আর্যরা কোনো বাইরের থেকে আসেনি, তারা ইন্ডিয়ারই আদি লোক। আরিয়ান ওয়ার ইন্ডিজিনাস টু দ্য সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশেই তারা ছিল। দ্য স্যাক্রিফিশিয়াল রিচুয়ালস, যেভাবে তারা যজ্ঞ আচার আচরণ করেছে, দ্য জিওগ্রাফিক্যাল ডেটা, যেভাবে ভৌগোলিক কাঠামো ভারতবর্ষের রয়েছে, ফাউন্ড ফ্রম ঋগ্বেদা, যে পয়েন্টগুলো আমরা দেখতে পাচ্ছি ঋগ্বেদে উল্লেখ আছে, ভৌগোলিক কাঠামো কিংবা বিভিন্ন রকম যে যজ্ঞের বিভিন্ন রকম নিয়ম নীতি, সবই আসলে ভারতবর্ষেই অরিজিনেটেড এবং সেটা সব কিছুই বৈদিক আর্যরাই করেছে। সুতরাং এটা কোনো রকমভাবেই বাইরের সভ্যতার লোকজনের আনয়ন নয়, এটা ভারতবর্ষের নিজস্ব ইন্ডিজিনাস সাবকন্টিনেন্টাল একটা ইনভলভমেন্ট। ডিএনএ অ্যানালাইসিস of women skeleton found at Rakhigori refutes the Aryan migration theory. এই বৈদিক যুগে রাখিগড়িতে এক মহিলার যে কঙ্কাল পাওয়া গেছে তার ডিএনএ টেস্ট করেও কিন্তু এই যুক্তিকেই খাড়া করছে। সুতরাং এই ডক্টর সম্পূর্ণানন্দা, এসি দাস, গঙ্গানাথ ঝায়ের যুক্তি যে খুব ভুল তাও নয়, অর্থাৎ ইতিহাসের অন্তরালে রহস্য লুকিয়ে রয়েছে। আর্য কারা, কোত্থেকে আসছে, বাইরের নাকি আমাদের নিজেদের? আমরা যদি আরো বেশ কিছু তত্ত্ব দেখে নিই, বাল গঙ্গাধর তিলকের এক যুক্তি রয়েছে, তারা বলছেন সুমেরু থেকে তিনি আসছেন। তিনি বলছেন আসছেন তো বটেই বাইরে থেকে, কিন্তু একদম সুমেরু অঞ্চল উত্তরের দিক থেকে তিনি আসছেন। নর্দার্ন আর্কটিক ইজ দ্য হোমল্যান্ড ফর আরিয়ান, অ্যাজ ভেদাস স্পিক্স অফ 6 months of long days and long night। যেহেতু বেদেও উল্লেখ রয়েছে 6 মাস দিন আর 6 মাস রাত থাকে, এবং যেহেতু সুমেরু কুমেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত থাকে, অর্থাৎ ভৌগোলিক তত্ত্বকে খাড়া করে তিনি বলছেন এই অভিজ্ঞতা আসছে কোত্থেকে আর্যদের, তারা বেদে লিখছে কি করে? সুতরাং তারা নিশ্চয়ই
ওই 6 মাস দিন 6 মাস রাত তারা দেখেছে। তাই জন্য অর্থাৎ তারা সমুদ্র থেকে আসছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে আসতে পারবে না, কারণ দক্ষিণ দিকে বেশি করে জলরাশি রয়েছে, জলপথ তখন আবিষ্কার হচ্ছে না, তো ন্যাচারালি উত্তর দিক থেকে আসে স্থলপথ ধরে। এটা বাল গঙ্গাধর তিলকের যুক্তি, তার থিওরি। অন্যদিকে স্বামী দয়ানন্দ সরস্বতী, তার যুক্তি হচ্ছে আর্যরা নাকি আসছে তিব্বত রিজিয়ান থেকে, মানে হিমালয় জাস্ট পেরিয়ে তারা চলে এসছে, অর্থাৎ আর্যদের নাকি হোমল্যান্ড, তার বক্তব্য অনুযায়ী তিব্বত ছিল অরিজিনাল হোমল্যান্ড। অর্থাৎ ওই যে বারবার করে বলছি, আর্যদের গল্প, আর্যরা কোথাকার থেকে আসছে না আসছে, এ কিন্তু ইতিহাসের এক বড়সড় রহস্য। যাই হোক না কেন, আর্য যেভাবেই আসুক না কেন, আর্য তো ঢুকে তো পড়েছে ইন্ডিয়াতে। ঢুকে পড়ার পর এই গোটা ভারতবর্ষ জুড়ে আর্যরা কিভাবে বিস্তার লাভ করছে, যেখান থেকে তারা আসুক না কেন, আর্য কিভাবে বিস্তার লাভ করছে, এটাকে এখন আমাদেরকে বুঝতে হবে। তার কারণ আর্য সভ্যতা বা রাদার সিন্ধু সভ্যতার পরবর্তীকালে যে বৈদিক সভ্যতা এস্টাবলিশ হচ্ছে, এবং পরবর্তীকালে ভারতবর্ষে রাজতন্ত্র, অর্থনীতির ডাইমেনশন যেভাবে পাল্টাচ্ছে, সমাজ ব্যবস্থার কালচার যেভাবে পাল্টাচ্ছে, সবটা মিলিয়ে বৈদিক সভ্যতার গুরুত্ব একেবারে কম তো নয়, বরং বড্ড বেশি। সুতরাং সেটা কি, আমরা প্রথমেই যেটা দেখি যে উত্তর পশ্চিম ভারতবর্ষ থেকে গঙ্গা অববাহিকা অঞ্চল এই অবধি কিন্তু আর্যরা সরাসরি বিস্তার লাভ করেনি, বরং প্রথম দিকে তারা কিন্তু সিন্ধু নদীর আশপাশ দিয়ে তারা অবস্থান করছে, অনেকটা সিন্ধু সভ্যতার মতোই। ভারতবর্ষের ম্যাপটা যদি আবার দেখে নিতে পারি খুব দ্রুত, এটা বর্তমানের ভারতবর্ষের ম্যাপ। যেটুকু পারলাম তাড়াহুড়ো করে আঁকার চেষ্টা করলাম বাবা, ক্ষমা ঘেন্না করে নিও ভুল ত্রুটি হলে। তখন তো আর পাকিস্তান ছিল না, সুতরাং পাকিস্তানও এরম হয়ে রয়েছে, পাশেই ইরান উকি মারছে, পারস্য উকি মারছে, ঠিক আছে। তো সিন্ধু নদী, ইন্দাস রিভার, গঙ্গা এখান থেকে আসবে, ব্রহ্মপুত্র এখান থেকে আসবে, গঙ্গা ব্রহ্মপুত্র। বলছে শুরুর দিকে অর্থাৎ পূর্ববর্তী বা প্রাক বৈদিক যুগে আর্যরা মূলত বিস্তার লাভ করছে সিন্ধু নদীর এই অববাহিকা অঞ্চল, তারা গঙ্গার অববাহিকা অঞ্চলে প্রথমে আসেনি। কেন? জিওগ্রাফিক্যালি তোমরা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার আগের পোর্শনটাই, আগের যুগটাতে যখন স্টোন এজ ছিল, প্রস্তরের যুগ ছিল, সেই সময় তোমাদের আগের ক্লাসগুলোতে পড়িয়েছিলাম যে পৃথিবীর তাপমাত্রাও ধীরে ধীরে বাড়ছে, জলরাশি বাড়ছে, আইস এজ শেষ হয়ে যাওয়ার পরের থেকে হলোসেনো পিরিয়ড শুরু হচ্ছে, তাপমাত্রা বাড়ছে, জলস্তর বাড়ছে, মানুষজন ধীরে ধীরে ভেতর দিকে ঢোকার চেষ্টা করছে, এবং সেটা কিন্তু ইন্ডিজিনাস পিপুল, ভারতবর্ষের এখানকার লোকজন, এবং সেখান থেকেই সিন্ধু সভ্যতার বিকাশ হচ্ছে, এগুলো আমরা পড়াশোনা করে নিয়েছি। মাঝখানে সিন্ধু সভ্যতার মতো একটা বিশাল বড় সভ্যতা দুম করে ধুই মুছে যাচ্ছে, এবং 200-250 বছর কোনো রকমভাবেই কোনো সংস্কৃতি থাকছে না। বিশেষ করে যে সভ্যতা নগর সভ্যতা বিস্তারিত হয়েছিল, সেই সভ্যতা উবে যাচ্ছে। এর পরবর্তীকালে 200-250 বছর পর গিয়ে আর্য সভ্যতার বিকাশ হচ্ছে বৈদিক যুগের হাত ধরে। আর্যরা আসলে দামাল লোকজন ছিল। আর্যরা শুরুর দিকে তারা ঘোড়া চালাতে পারত, তারা যুদ্ধ বিগ্রহ করত, তারা পশুচারণ করত, তারা শিকার করে খেত, এরকম ধারণা রয়েছে। এবং তারা যখন ঢুকছে, এই জায়গাটা তো অলরেডি এস্টাবলিশ ছিলই, ধ্বংস হয়ে যাচ্ছে 200 বছর 250 বছর, সবই ঠিক আছে, কিন্তু তুলনামূলকভাবে গহীন জঙ্গল, গভীর জঙ্গল অতটা কিন্তু ছিল না। তুলনামূলকভাবে এখানে পলিযুক্ত অঞ্চলের পরিমাণ বেশি, চাষবাস করার সুবিধা, তো সেখানে তারা মূলত স্টেবল করছে যে কে ভাই যুদ্ধ বিগ্রহ করে,
দাঙ্গা মারপিট করে, ঘোড়া চালায় সবসময়, থেকে যায়, এই তো জায়গা মাটি তো বেশ ভালোই। তারা ধীরে ধীরে শান্তশিষ্ট জীবনযাপনে উপনীত হচ্ছে। কারা? আর্যরা। এটা প্রাক বৈদিক যুগে দেখতে পাচ্ছি। ধীরে ধীরে যখন জনসংখ্যা বাড়ছে, তাদের নিজেদের মধ্যে যখন গোষ্ঠী বাড়ছে, গ্রুপ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, তখন তারা এই গভীর জঙ্গল, গঙ্গার আশপাশের যে গভীর জঙ্গল এবং লোহার আবিষ্কার তারা করে ফেলছে। সিন্ধু সভ্যতার যুগে কিন্তু লোহার ব্যবহার জানতো না মানুষজন, কিন্তু বৈদিক যুগে আর্যরা কিন্তু লোহার ব্যবহার জানতো। লোহা তারা ব্যবহার করছে ধারালো অস্ত্র এবং জীবন ধারণের অন্য মাধ্যম হিসাবে, একটা ভালো টুল হিসেবে তারা ব্যবহার করছে। স্বাভাবিকভাবেই তাদের সাহস হচ্ছে এবং তারা কিন্তু গঙ্গাবক্ষের দিকে এগিয়ে আসছে এবং তারা ধীরে ধীরে সেসব জায়গাতে বসতি স্থাপন করছে। পরবর্তীকালে আমরা দেখব, পরের ক্লাসেই আরও পড়াবো ডিটেলে, যে কীভাবে এক একটা জনপদ ধীরে ধীরে মহাজনপদ হতে হতে ষোড়শ মহাজনপদ এবং ধীরে ধীরে মগধের উত্থান হচ্ছে। অর্থাৎ শুরুর দিকেই কিন্তু গঙ্গাবক্ষে এই এই আর্যদের যে বিস্তার সেটা কিন্তু ছিল না। সুতরাং এক্সপ্যানশন যদি দেখতে হয় তাহলে কি দেখতে পাবো, যে নর্থ ওয়েস্ট তারা সেটেল করছে, তারা প্যাস্টোরাল সোসাইটি তারা নিচ্ছে, সেমি নোমাডিক টাইপ তারা ছিল, ঠিক আছে। ধীরে ধীরে তারা চাষবাস করা শুরু করছে, অ্যাগ্রারিয়ান মডেল আনছে এবং ধীরে ধীরে তারা একটা গঙ্গার দিকে আসছে এবং তারা স্টেট লেভেল সোসাইটি ইন দ্য গ্যাঞ্জেটিক প্লেন্স ধীরে ধীরে তারা জনপদের তৈরি করছে, ধীরে সুস্থে, একবারেই হয়নি। তারা ধীরে ধীরে রাষ্ট্রীয় কাঠামো বা স্থায়ী বসতি স্থাপন করে দিচ্ছে। অর্থাৎ এই যুগে সংস্কৃতি, রাজনীতি, সমাজ ব্যবস্থা কীভাবে পাল্টাচ্ছে সেটা একটা কালের সময় ধরে হচ্ছে না, ধীরে ধীরে তার বিকাশ হচ্ছে। ঠিক সেই কারণেই আমরা আর্লি বেদিক পিরিয়ড আর ল্যাটার বেদিক পিরিয়ড, প্রাক বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ, এই দুটো ভাগে কিন্তু সিনারিওকে দেখভাল করতে পারি, পাল্টাতে পারি। আমরা যদি এবার খুব স্পেসিফিক্যালি যাওয়ার চেষ্টা করি যে আর্লি বৈদিক এরা, আর্লি বৈদিক এরাতে কি কি কাণ্ড ঘটছে, যার সময়কাল আমি আগেই বলেছিলাম 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ। During this stage, the Aryans were concentrated in the northwestern part of Indian subcontinent. ভারতবর্ষের উপমহাদেশীয় অঞ্চলের পশ্চিম এবং উত্তর দিকের যে অঞ্চল, উত্তর দিকের যে অংশ, সেইখানেই কিন্তু আর্যরা মূলত বসতি স্থাপন করছে। তাদের লোকেশন জিওগ্রাফিক্যাল কোথায় হবে? সিন্ধু অঞ্চলে। এই অঞ্চলে যেহেতু অনেকগুলো নদ নদী আছে, সবটাকে মিলিয়ে তখন তাকে বলা হতো সপ্ত সিন্ধু অঞ্চল। সপ্ত সিন্ধু অঞ্চল, এই অঞ্চলে তারা মূলত বসতি স্থাপন করছে। ল্যান্ড অফ দ্য সেভেন রিভার্স, জিওগ্রাফিক্যালি তারা শুরুর দিকে প্রাক বৈদিক যুগে তারা এখানেই স্থাপন করেছিল বসতি। রিভার, আমরা এই জিনিসগুলো কোথায় থেকে জানতে পাচ্ছি? সব থেকে প্রাচীন বেদ, কি বেদ? ঋগ্বেদ, সেখানে কিন্তু এইসবের উল্লেখ রয়েছে এবং সেখানে জানতে পারছি যে তারা মূলত ওই জায়গাটাতে বসতি স্থাপন করেছিল। যেমন সিন্ধু নদী, যাকে আমরা ইন্দাস বলছি, বিতস্তা নদী, যাকে আমরা ঝিলাম বলছি, অশিকনি বা যাকে আমরা চেনাব বলছি, ঠিক আছে, পুরুষিনী যাকে আমরা রবি নদী বলছি, রাভি, বিপাশা যাকে আমরা বিয়াস রিভার বলছি, কিংবা শতদ্রু যাকে সুতলেজ রিভার বলছি, এবং সরস্বতী নদী যেটা এখন হারিয়ে গেছে গড়গড়া রিভারের ওই দিকটায়, তাকে আমরা বলছি। অর্থাৎ সিন্ধু, বিতস্তা, অশিকানি বা যাকে চেনাব, পুরুষিনী বা রাভি, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সুতলেজ এবং সরস্বতী নদীর এই 7 নদীর সঙ্গম স্থলে এই যে বিশাল দোয়াব রিজিয়ান, এই অঞ্চলে তাদের মূল বসতি ছিল। অর্থাৎ মূলত যদি এখন ম্যাপ দেখা যায় তাহলে দেখতে পাবো যে এই রিজিয়ানটা কাশ্মীর, পুরো পূর্ব পশ্চিম পাকিস্তান, এই রিজিয়ান দিয়ে তাদের বসতি স্থাপন হচ্ছে, ঠিক আছে। ধীরে ধীরে দেয়ার টেরিটরি কভার্ড ইস্টার্ন আফগানিস্তান, পাঞ্জাব, হরিয়ানা। আমি আগেই বললাম আফগানিস্তানের কিছু একটা অংশ, পুরো পাকিস্তান অংশ, এছাড়া হরিয়ানা, পাঞ্জাব এই অঞ্চল, কাশ্মীর টাশ্মীরের তলার দিকের পোর্শনটা দিয়ে পুরো জায়গাটা ক্যাপচার করছে। ধীরে ধীরে তারা এগিয়ে আসছে, তাদের এক্সপেনশন হচ্ছে। তাদের এই যে বিস্তার, তার প্রকৃতি কীরকম ছিল? প্রকৃতি হচ্ছে গোষ্ঠীর দ্বন্দ্বের মারফত, ট্রাইবাল মুভমেন্ট।
দে লিভড ইন ট্রাইবাল ইউনিটস কল্ড জানাস। তাদের যে গোষ্ঠী ছিল, ছোট ছোট গোষ্ঠী ছিল, তাকে বলা হচ্ছে কি জন। সেখান থেকে জনপদ আসছে। এবার এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর ঝগড়া বাঁধছে, দলাদলি শুরু হয়ে যাচ্ছে। এক্সপেনশন ইনভলভড কনস্ট্যান্ট ওয়ারফেয়ার, যুদ্ধ বিগ্রহ লেগে যাচ্ছে। যখনই নিজের জায়গা আরো বেশি, মানুষের তো লোভ আছেই, তার সঙ্গে সঙ্গে জনসংখ্যা বাড়লে আরো চাই, আরো চাই, আরো চাই, ঠিক আছে। তো সেই নিরিখে যুদ্ধ লাগছে। বোথ উইথ ইন্ডিজিনাস পিপল রেফার টু অ্যাজ দাসাস অ্যান্ড দশায়ুষ, যাকে দাস এবং দশায়ুষ বলা হয়, তাদের মধ্যে যুদ্ধ লাগছে। ইতিহাসে আমরা এরকম গল্প পাই, পুরোনো গল্প পাই। সেটা কি? সেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ, ঠিক আছে। ব্যাটেল অফ 10 কিংস, 10 রাজার যুদ্ধ কোথায় হয়েছিল? পুরুষিনী বা রাভি নদীর তীরে হয়েছিল 10 রাজার যুদ্ধ। সেখান থেকে বুঝতে পারি যুদ্ধ বিগ্রহ করতে করতে ধীরে ধীরে তারা এক্সপ্যান্ড করছে, সংঘাত আর যুদ্ধের মাধ্যমে তাদের বিস্তার হচ্ছে। ব্যারিয়ার্স, বেশ কিছু প্রাকৃতিক প্রতিবন্ধকতা তাদের মধ্যে ছিল। যেমন বললাম গঙ্গা, এই যে গ্যাঞ্জেটিক ভ্যালি, সেই গ্যাঞ্জেটিক ভ্যালি ছিল একদম নবীন পলিযুক্ত অঞ্চল। স্বাভাবিকভাবে সেখানে ঘন বন ছিল, থিক ফরেস্ট ছিল, গভীর বন ছিল, এবং সেই গভীর বন তারা ধীরে ধীরে কাটে। এবং প্রথম দিকে তো কাটতে পারে না, তারা সাহস হয় না, কারণ ঘন বনে নিশ্চয়ই বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণীদের অবস্থান থাকবে। তো স্বাভাবিকভাবেই পূর্ব দিকে তারা অগ্রসর হতে পারেনি শুরুর দিকে। তবে তারা গঙ্গা অববাহিকা অঞ্চলকে বাদ দিয়ে ওই যে বললাম শুরুর দিকের যে অঞ্চল, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীরের তলার দিকের অংশ, একদম পুরোপুরি বলা যেতে পারে আফগানিস্তানের ইস্টের দিকের অংশ, এই পুরোটা জুড়ে পাকিস্তান যেটা বর্তমানের অংশ, সেসবটা নিয়ে এই অঞ্চলের লোকজন বসবাস করত আর্লি বৈদিক পিরিয়ডে, ঠিক। পরবর্তীকালে লেটার বৈদিক পিরিয়ড 1000 থেকে 600, যখন লোহা ভালোভাবে ব্যবহার করা শিখে যাচ্ছে মানুষজন, তখন আস্তে আস্তে এই ঘন বন জঙ্গল কাটছে, জনসংখ্যা বাড়ছে, জনপদ বাড়ছে, গোষ্ঠী শক্তিশালী হচ্ছে, কূটনৈতিক বুদ্ধি আসছে, রাজনৈতিক চেতনার বিকাশ আসছে। জিওগ্রাফিক্যাল কোড, দ্য ফোকাস শিফটেড টু দ্য গঙ্গা যমুনা দোয়াব। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল, যেখানে চাষবাস আরো ভালো হতে পারে, সেই অঞ্চলকে তারা টার্গেট করে নিচ্ছে। এছাড়াও যেমন কুরু পাঞ্চাল রিজিয়ান, যেটা বর্তমানে পশ্চিম ইউপি এবং দিল্লি রিজিয়ান, সেখানে তারা জনপদ তৈরি করে করছে। এছাড়াও আরো বাড়ছে ইস্টের দিকে, পূর্ব দিকে আরো এগিয়ে যাচ্ছে। যেমন পূর্ব দিককার যে ইউপি, বিহারের দিকে, সেই অঞ্চলটাকে আমরা কি বলছি? কোশালা, ষোড়শ পদের মধ্যে তোমরা পাও। এছাড়া বিদেহ, নর্দার্ন বিহার, যেখানে আমরা পাই এখন বাল্মীকি ন্যাশনাল পার্ক বা চম্পারণ যে অঞ্চলগুলো, সেই সব জায়গায় আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে। অর্থাৎ নদীমাতৃক অঞ্চল, যেখানে গঙ্গার উপনদীগুলো রয়েছে, সেখানে তারা ধীরে ধীরে এক্সপ্লোর করছে, এক্সপ্যান্ড করছে। দ্য লেজেন্ড অফ বিদেহ মাথাবা, শতপথ ব্রাহ্মণ। আমরা যদি শতপথ ব্রাহ্মণকে পড়ি, শতপথ ব্রাহ্মণ ঋগ্বেদের একটি পার্ট। আমরা এই ব্রাহ্মণ কি জিনিস না জিনিস, বেদাঙ্গ, উপনিষদ, এগুলো পড়বো। তা একটা সোর্স মনে রাখো, এগুলো পরীক্ষায় কোশ্চেন দেয়। শতপথ ব্রাহ্মণ থেকে কি বলা হচ্ছে? দ্য স্টোরি অফ প্রিন্স বিদঘা মহাথা, ইনিকে হু accompanied by the priest Gautam Raghugana followed the fire god Ogni। এই পার্টিকুলার শতপথ ব্রাহ্মণ অনুযায়ী এই বিদঘ মথাবা তিনি কি করছেন? গৌতম রঘুর যে যজ্ঞ হচ্ছে সেখানে অগ্নিদেবকে ফলো করছেন, এবং অগ্নিদেব নাকি এই জঙ্গল পুড়িয়ে দিচ্ছে, রাগ করে দিচ্ছে, মানে দাগাবানাল এসে যাচ্ছে। করতে করতে শেষমেশ নাকি সাদানিরা রিভার, এই রিভারের যেটা বর্তমানে গণ্ডক নদী, সেই নদীর তীরে চলে আসছে, এবং ধীরে নাকি আর্যরা বিস্তার লাভ করছে। এটা কোথায় লেখা আছে? শতপথ ব্রাহ্মণে লেখা আছে। অর্থাৎ অগ্নিকাণ্ডের জন্য নাকি ধীরে ধীরে জঙ্গল পড়ে যাচ্ছে, এগিয়ে আসছে। আমরা যদি ইতিহাসে পৌরাণিক তত্ত্বগুলোকে ভুলেও যাই, তাহলে কোনো এক রাজা জঙ্গল পুড়িয়ে শক্তি প্রয়োগ করে যুদ্ধ সামগ্রী নিয়ে তিনি ধীরে ধীরে কিন্তু জঙ্গল সাফাই করে আস্তে আস্তে এগিয়ে আসছেন। সভ্যতার বিকাশ যেমন হয়, আজকের দিনেও জঙ্গল কাটে দেওয়া হচ্ছে খনিজ পদার্থ উত্তোলন করার জন্য। সে আমাদের পুরুলিয়া বাঁকুড়িয়ার ওই জয়চণ্ডী পাহাড় হোক, কিংবা অন্য আরাবল্লী পর্বত হোক, আমরা তো জানি যারা শক্তিশালী ক্ষমতায় থাকেন তাদের লোভের শেষ নেই। তারা প্রকৃতিকের বুক থেকে যা যা পারে সব তুলে নিয়ে চলে যাবে। এই করে নিজেও মরবে একদিন এবং অন্যদেরকেও মারবে। আগে তো নিজে মরবে না, লোকজনকে মারবে, সাধারণ মানুষকে মারবে।
তো এরমভাবেই বিস্তার হয় সমস্ত সভ্যতা ক্ষমতার হাত ধরে। এটাও হয়েছিল, আগেই তাই হয়েছিল। এছাড়া এই বিস্তারের মূল কারণগুলো কি, যেটা আগেই বললাম, আয়রন টেকনোলজি ডেভেলপ হচ্ছে। এই আয়রন তাকে বলা হতো শ্যামা আয়াস, কৃষ্ণ আয়ন বলা হতো প্রথমে। তার ডেভেলপ হচ্ছে, সেখানে যেমন পার্টিকুলারলি লাঙল তৈরি হচ্ছে লোহার, আগে কাঠের লাঙল হতো, পাথরের লাঙল হতো, সমস্ত রকমভাবে হাড়ের লাঙল হতো, সেইগুলোকে বাদ দিয়ে আস্তে আস্তে লোহার লাঙল হওয়া শুরু হয়ে গেল। সিন্ধু সভ্যতা থেকে পেরিয়ে হরপ্পা সভ্যতা এই ট্রানজিশনটা আসছে। হর্স ড্রন চ্যারিয়টস, ঠিক আছে, ঘোড়ার তৈরি রথ আসছে। শুধু মানুষজন আর ঘোড়ায় মানে পিঠে চড়ে যাচ্ছে না, তারা চাকা আবিষ্কার করার পর চাকাকে ডেভেলপ করে তারা রথ বানিয়ে দিচ্ছে, আরামে যাবো, ঘোড়ার গাড়ি তৈরি হয়ে যাচ্ছে। নিউ ডেজিগনেশন আসছে। দ্য এক্সপ্যান্ড টেরিটরি ওয়াজ ইভেনচুয়ালি রেফার্ড টু অ্যাজ আর্যাবর্তা, ল্যান্ড অফ আরিয়ান। ধীরে ধীরে আর্য তত্ত্ব এস্টাবলিশ হয়ে যাচ্ছে, যেসব জায়গায় আর্যরাদের বসতি, প্রাচীন ওখানকার লোকজন, অর্থাৎ যারা আর্য নয়, অনার্য, তাদেরকে উৎখাত করে দিয়ে যে জায়গাটা আর্যদের জায়গা, সেটা হয়ে যাচ্ছে আর্যাবর্ত। মূলত উত্তর ভারতের এই যে অংশটা, অর্থাৎ পার্টিকুলার হিমালয় থেকে শুরু করে বিন্ধ্য পর্বত, এই অংশটাকে আমরা বলে থাকি আর্যাবর্ত। বিন্ধ্য পর্বত পেরিয়ে যারা ভারতবর্ষের মূল লোকজন, তাদেরকে সকলটা আমরা বলে থাকি অনার্য লোকজন, তাদেরকে সেই জায়গাটাকে বলছি আমরা দক্ষিণাবর্ত। তো এরকমভাবে এক্সপেনশন হচ্ছে বিন্ধ্য পর্বতকে কেন্দ্র করে ভারতের মোটামুটি বুক বরাবর হিমালয় থেকে এই পুরো বিস্তার, সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা সবটাকে মিলিয়ে এই বিস্তার লাভ করছে বৈদিক সভ্যতা বা আর্য সভ্যতা। ঠিক, আমরা যদি, আচ্ছা তোমাদের নোট বাংলা ইংরেজি দুটোতেই আছে, তোমরা শুধু পড়ো বাবা, ক্লাসে জয়েন করো, প্রতিটা পয়েন্ট ভালো করে দেখো, আমি এক্সপ্লেন করে যাচ্ছি, বোঝানোর চেষ্টা যাতে তোমরা পুরোটা জিনিসটা একদম মাথা মাথায় ঢুকে যায়, কোন সোর্স থেকে কি নেওয়া হচ্ছে সেইগুলোকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে নোটগুলোকে, আর এক্সপ্লেন আমি তো করছি, এবং কোন জায়গায় জোর দিচ্ছি সেগুলোকে বুঝে একটু করে পড়ার চেষ্টা করো, কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো, কোশ্চেন অ্যান্সার রাউন্ডও শুরু করে দেবো, তোমরা এই জায়গাগুলো কভার করে উঠতে পারবে। কেন এই জায়গাগুলো দিচ্ছি আমি, ঠিক আছে? তো নোট নিয়ে চিন্তা করো না, নির্দিষ্ট যে টেলিগ্রাম গ্রুপ আছে তলায় ডেসক্রিপশন বক্সে, সেখানে দিয়ে দেওয়া হবে। এনিওয়ে, আমরা ওভারঅল আর্য সভ্যতার এই যে এক্সপেনশন, এই যে বিস্তৃতি, সেখান থেকে কি বুঝলাম, তার ইম্প্যাক্ট কি হলো। কারণ আমরা সিভিল সার্ভিস পড়বো, এবং মনে রাখবে সিভিল সার্ভিস মিন সিভিল সার্ভিস, আমাদেরকে পড়ছি মানে নাম্বার পাওয়ার জন্য শুধু পড়ছি না, আমার কি কাজে লাগবে, কি উপলব্ধি হচ্ছে, সেই পয়েন্ট আউট করতে হবে। আমরা যদি পূর্ববর্তী বৈদিক যুগের গল্প যাই, তাহলে দেখছি কি এরা মূলত বসবাস করছে সপ্ত সিন্ধু অঞ্চলে। পরবর্তী বৈদিক যুগে যদি যাই, আমরা দেখব গ্যাঞ্জেটিক ভ্যালিতে তারা বসস্থান করছে। এটা প্রথম অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন কি, তাদের যে সেটেলমেন্ট হচ্ছে, সেটেলমেন্টটা কেমন হচ্ছে, প্রথমে তারা সেমি নোমাডিক, অর্থাৎ তারা যাযাবর টাইপের জীবনযাপন করছে, প্যাস্টোরাল লাইফকে নিয়ে আসছে। কিন্তু পরবর্তীকালে এই যে মাটি এত উর্বর, চাষবাস করার সুযোগ্য জায়গা, সবটাকে মিলিয়ে তারা ধীরে ধীরে সেটেল লাইফ নিচ্ছে। তারা আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে না, তারা সেটেলড হচ্ছে, তারা চাষবাসে মন দিচ্ছে, অ্যাগ্রিয়ান লাইফস্টাইলে নিয়ে আসছে। ধীরে ধীরে এটা যখন বসবাস করছে, তাদের রাজনীতি বোধ তৈরি হচ্ছে, পলিটিক্যাল ইউনিট তৈরি হচ্ছে, এবং ছোট ছোট ট্রাইবগুলোকে, গোষ্ঠীগুলোকে বলা হচ্ছে জন। এবং ধীরে ধীরে যখন এই এক একটা জন আরো বড় হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে জনপদ, যেটা আস্তে আস্তে রাষ্ট্র কনসেপ্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার যখন একটা পলিটিক্যাল স্ট্রাকচার আসবে, তখন সেখানে একটা হরিদাস পাল বসবে, যাকে বলা হবে অথরিটি। সেই অথরিটি কে আসছে, শুরুর দিকে অথরিটি হচ্ছেন, যেহেতু ছোট গোষ্ঠী ছিল, তো গোষ্ঠীর যিনি চিফ, অর্থাৎ রাজন তাকে বলা হতো, তিনি হচ্ছেন অথরিটি। পরবর্তী বৈদিক যুগে যেহেতু জনটা বেড়ে গিয়ে জনপদ হচ্ছে, স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রের অথরিটি আরেকটু পাওয়ারফুল হচ্ছেন, তখন তিনি হয়েছেন কিং, সম্রাট বা বিরাট বলা হচ্ছে, বা একরাট বলা হচ্ছে আরো এগিয়ে গেলে। এগ্রিকালচার ডেভেলপ হচ্ছে, অর্থাৎ শুরুর দিকে মানুষজন কিন্তু বৈদিক যুগে যাযাবর টাইপের লোকজন ছিল, পশুচারণ করতো, এদিক ওদিক করতো, চাষবাস সেকেন্ডারি ছিল, ওই ইচ্ছা করলে করবো, না হলে। জনসংখ্যা তখন কম ছিল, তো খাদ্য চাহিদাও কম ছিল, ব্যবসায়িক বুদ্ধিবদ্ধি থাকতো না, যা চাহিদা লাগছে সেটা এনাফ ছিল। সবটা মিলিয়ে বার্লি চাষ হতো, কিন্তু সেটা সেকেন্ডারি চয়েস ছিল, চাষবাস। কিন্তু এই সময় জনসংখ্যা বাড়ছে, সুতরাং আমার ইকোনমি দরকার, খাবার দাবার দরকার, তাই জন্য চাষবাসটা হয়ে যাচ্ছে প্রাইমারি। এবং পেট ভরাবার জন্য সব থেকে ভালো উপাদান কি, ধান চাষ, রাইস,
হুইট, গম চাষ, এইগুলোর কিন্তু চাষের প্রবণতা বেড়ে যাচ্ছে। সোশ্যাল স্ট্রাকচার ডেভেলপ হয়ে যাচ্ছে। প্রথম দিকে সোশ্যাল স্ট্রাকচারে দেখা যাচ্ছে যে 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 রাজন ছিল তাকে কেন্দ্র করে, গোষ্ঠীকে কেন্দ্র করে একটা সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। ওয়্যারঅ্যাজ পরবর্তীকালে দেখা যাচ্ছে যে উচ্চবৃত্তের প্রভাব পড়ে যাচ্ছে, বর্ণ সিস্টেম চলে আসছে, হায়ারার্কি বেস সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল মডেল চলে আসছে। অর্থাৎ রন্ধ্রে রন্ধ্রে পলিটিক্স ঢুকে পড়ছে। আমরা যদি আরেকটু এক্সপ্লেন করি যে এই রাজনীতি, পলিটিক্স ঢুকে পড়ছে বললাম, পলিটিক্যাল পারসেপশন কেমন ছিল, তো দুটো পয়েন্ট দেখব। এক, আর্লি বেদিক পিরিয়ডে কেমন ছিল, আর দুই, ল্যাটার বেদিক পিরিয়ডে কেমন ছিল। তুল্য মূল্য আলোচনা করব। আমরা যদি প্রথমে দেখি পার্টিকুলার একটা পয়েন্টকে বেস করে, যে ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকার গঠন কিভাবে হতো পূর্ববর্তী বৈদিক যুগে বা প্রাক বৈদিক যুগে, তাহলে সেই পয়েন্টগুলো কি? মোনার্কি ছিল, রাজতন্ত্র ছিল, বাট দ্য অফিস অফ চিফ ওয়াজ নট হেরিডিটারি। অর্থাৎ যিনি রাজা হবেন তিনি বংশগত রাজা হবেন না, যার যোগ্যতা থাকবে তিনি গোষ্ঠীর থেকে সিলেক্টেড হবেন একজন রাজা হিসাবে। অর্থাৎ রাজতন্ত্র ছিল, কিন্তু বংশ পরম্পরায় আমি রাজা, আমার ছেলেও রাজা, আমার নাতিও রাজা, এই ব্যাপারটা ছিল না। যোগ্যতা অনুযায়ী একজন রাজা হতো গোষ্ঠীর থেকে। দ্য চিফ বা রাজন ওয়াজ কল্ড গোপতি আর গোপা, প্রোটেক্টর অফ কাউস। তাদের ধনসম্পদ মূলত ছিল গরু নির্ভর, সুতরাং যে যত গরুর মালিক বা গরুকে রক্ষা করতে পারে, যাতে বাইরের থেকে কেউ অ্যাটাক না করে দেয়, গরু চুরি করে না চলে যায়, ডাকাতি হয় না, গোষ্ঠীকে অ্যাটাক না করে দেয়, তিনি হচ্ছেন গোপতি, তিনি হচ্ছেন গোপা, তিনি হচ্ছেন রাজন। দ্য ব্যাটল ওয়াজ কল্ড গাভিস্থিস অ্যান্ড দ্য গাভাস্থানা অর গোসু, বাট নো স্ট্যান্ডিং আর্মি। সেরকমভাবে কোনো দামাল আর্মি ছিল না, বাট হ্যাঁ, যুদ্ধ লড়ার জন্য বেশ কিছু লোকজন থাকতো যারা যুদ্ধ রক্ষা করতো, এই গোষ্ঠীকে রক্ষা করার জন্য তারা অংশগ্রহণ করতো। নো ডক্ট্রিন অফ ডিভাইনিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কিংশিপ। অর্থাৎ কিভাবে রাজ্যপাট চালানো হবে তার জন্য কোনো খুব পার্টিকুলার কোনো নিয়ম নীতি ছিল না। রাজন তার গোষ্ঠীকে চালানোর জন্য যা নীতিবোধ, নৈতিক বোধ, সেখান থেকে তিনি গোষ্ঠীকে পরিচালনা করতেন। এবং সেই বিষয়ে বেশ কিছু ফাংশনস ছিল, ফাংশনারিজ ছিল এই গোষ্ঠীতন্ত্রের মধ্যে। যেমন যিনি পুজো আচ্ছা করতেন তাকে বলা হতো পুরোহিত, যিনি আর্মিদের, সোকল্ড আর্মি যারা রক্ষা করত তাদের লিডার হতেন তাকে বলা হতো সেনানী, এবং যিনি এই যে গোষ্ঠী বা এক একটা মহল্লা যাকে বলা হয়, এক একটা গ্রাম, সেই গ্রামের যিনি হেড হতেন তাকে বলা হয় সরপঞ্চ, তিনি হতেন গ্রামিনী। অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করা হতো, যে গ্রাম, সেনা, তারপরে ওভারঅল সবটাকে মিলিয়ে একজন রাজা, এবং সেখান থেকে একটা বৃহত্তর গোষ্ঠী, সেটা হচ্ছে জন যখন আরো বেড়ে যায় তখন তাকে বলা হয় কি, জনপদ। অর্থাৎ রাষ্ট্র কনসেপ্ট চলে আসে, স্টেটহুড চলে আসে। এই জিনিসটা দেখতে পাবো আমরা পরবর্তীকালের ল্যাটার বৈদিক পিরিয়ডের ইমেজ। কিংশিপ বিকেম হেরিডিটারি, বংশগত রাজতন্ত্র চলে আসছে। মোনার্কি আগেও ছিল, পরেও ছিল, কিন্তু আগে যোগ্যতার ওপর নির্ভর করত, কিন্তু পরবর্তীকালে সুবিধা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। আমার যোগ্যতা থাকুক বা না থাকুক, ঠিক আছে, নায়কের ছেলে নায়ক, গায়কের ছেলে গায়ক, খেলোয়াড়ের ছেলে মেয়ে খেলোয়াড়, এই ব্যাপারটাই চলে আসছে, বংশানুগতিকভাবে চলে আসছে। কিংস পাওয়ার ইনক্রিজড অ্যান্ড দে পারফর্মড ভেরিয়াস স্যাক্রিফাইসেস টু এনহ্যান্স হিজ পজিশন। রাজার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং সেই ক্ষমতাকে বৃদ্ধিতে আরো নিয়ে যাওয়ার জন্য বা টিকিয়ে রাখার জন্য তিনি আরো অনেক রকম পলিটিক্স করছেন। যেমন রাজস্ব একটা যজ্ঞের নাম, রয়্যাল কনসেনক্রেশন অ্যান্ড কিং কনফার্ট সুপ্রিম পাওয়ার। যে রাজা যত বেশি করে যুদ্ধ করছে এবং বড় যুদ্ধ জয়লাভ করছে, তিনি যজ্ঞ করে দেখাচ্ছেন, রাজস্ব যজ্ঞ বলছেন যে দেখো এত বড় যুদ্ধ করলাম, তার জন্যই যজ্ঞ করছি, সুতরাং আমার ওপর দিয়ে মাতব্বরি করার চেষ্টা করো না। রাজস্ব যজ্ঞ হচ্ছে একটা সিগনিফিকেন্স বা এক ধরনের সিম্বলাইজেশন, যার মার প্রতীকীকরণ, যেখানে বোঝা যাবে যে এই রাজা এতবার রাজস্ব যজ্ঞ করছে, মানে আরো বড় রাজা আর কি, এর সাথে পেরে ওঠা মুশকিল। বাজপেয়, চ্যারিয়ট রেস টু উইন আগেনস্ট অল কিংসমেন্স। অর্থাৎ যারা যোগ্য লোকজন তাদের সঙ্গে রাজার ঘোড়দৌড় হতো। ঘোড়দৌড়টা কিসের? রথের ঘোড়দৌড়। এতে বোঝা যেত যে কে কত ভালো রাজা হতে পারে, লিডারশিপ দিতে পারে, তাকে বলা হতো বাজপেয় যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ, কন্ট্রোল ওভার দ্য এরিয়া ইন হুইচ দ্য রয়্যাল হর্স র্যান আনইন্টারাপ্টেড। রাজার যে ঘোড়া, তাকে কোনো রকম ভাবে আটকানো যাবে না,
ঘোড়ার পিঠে লাগিয়ে দেওয়া হয় একটা পতাকা, রাজা বলবে ভাগ, ঘোড়া যতদূর যাবে ততদূর সেই এলাকাটা পুরোটাই হয়ে রাজার এলাকা হয়ে যাবে। যদি মানে তাকে যদি আটকানো হয় তাহলে তাকে কতল করা হবে, তাকে যুদ্ধ করা হবে। অশ্বয়া যজ্ঞা, অর্থাৎ অশ্বকে ভাগানো, ঘোড়াকে ভাগানো। কিং স্টিল হ্যাড নো স্ট্যান্ডিং আর্মি, যদিও রাজার নিজস্ব কোনো আর্মি ছিল না, রাষ্ট্র ব্যবস্থাকে রক্ষা করার জন্য এটা আর্মি ছিল। তো এটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ, যেখানে রাজার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, আর এখানে কিন্তু গণতান্ত্রিক উপায় বেশি বৃদ্ধি পাচ্ছে। গণতান্ত্রিক বলতে যেখানে যে যোগ্য লোক সে চেয়ারে বসছে সেই জনপদের থেকে আর কি, বংশ পরম্পরা ব্যবস্থা ছিল না। পূর্ববর্তী বৈদিক যুগে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট দেখে নিই, অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থা কীভাবে পরিচালনা হতো, তাহলে দেখব ইট হ্যাড এ পেট্রিনিয়াল সিস্টেম, অর্থাৎ বংশকে গুরুত্ব দেওয়া হতো, কুল ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া হতো। তাই যিনি কুলের গুরু, কুলের হেড, তাকে বলা হতো কুলপা। ঠিক আছে, যিনি বংশ থেকে আরেকটু এগোচ্ছে, গোষ্ঠীতে আসছে, ক্লেন, তাকে বলা হতো বিষ বা বিশ্বপতি। এবং অনেকগুলো বিষ মিলি তৈরি হতো জনা বা ট্রাইব। ঠিক আছে, লার্জেস্ট সোশ্যাল ইউনিট। তার মানে কুল মানে একটা পরিবার, একটা পরিবারে 5 জন থাকুক, 3 জন থাকুক, 10 জন থাকুক, অনেকগুলো পরিবার মিলিয়ে একটা কুল। এই অনেকগুলো পরিবার মিলিয়ে কুল থেকে মিলিয়ে এটা হচ্ছে বিষ, একটা অনেকগুলো বিষ মিলিয়ে তোমার হচ্ছে একটা জন, আর অনেক জন মানে একটা জনের নেতৃত্ব পাচ্ছে। কিন্তু ওই দিকে যদি চলে যাও, মানে পরবর্তী দিকে চলে যাও, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট পাল্টে যাচ্ছে, জন চেঞ্জ হয়ে যাচ্ছে জনপদে, অর্থাৎ জনটা আরো বড় হয়ে যাচ্ছে, আরো বেশি বড় হয়ে যাচ্ছে, যেখানে রাজার ভূমিকা, রাজার ক্ষমতা আরো বেশি করে ইনলার্জড হচ্ছে, কিংডম এস্টাবলিশ হচ্ছে। এবং সেই জনপদ যখন আরো বড় হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে মহাজনপদ, যেটাতে দেখবো পরবর্তীকালে যে ভারতবর্ষে সেই সময় 16খানা বড় বড় জনপদ ছিল, যাকে বলা হয় ষোড়শ মহাজনপদ। এছাড়া ছোটখাটো জনপদ ছিল। রাষ্ট্র, যাকে আমরা সকল রাষ্ট্র বলি, সেই সময় কিন্তু কনসেপ্টটা আসছে মহাজনপদের মারফত, এবং সেইটা ওই সবই কিন্তু গরু কেন্দ্রিক না থেকে, আগে যা যত গরু তত তত সম্পদ, এটার থেকে ধীরে ধীরে জমি জায়গা এলাকার ওপর ডিপেন্ড করছে, ক্ষমতার উপর ডিপেন্ড করছে। পূর্ববর্তী বা প্রাক বৈদিক যুগে যদি আমরা ট্রাইবাল বা গোষ্ঠী অ্যাসেম্বলিস কেমন ছিল যদি দেখে নিতে হয়, তাহলে দেখব বেশ কিছু গোষ্ঠী বা আয়োজন ছিল। যেমন যারা পার্টিকুলার এলিট শ্রেণীর লোকজন, বুদ্ধিজীবী লোকজন, তারা কোথায় বসতো? তারা সমস্ত বিষয় পরিচালনা করার জন্য বসতো সভা, তারা সভাতে বসতো, তারা বুদ্ধিজীবী শ্রেণীর লোকজন। যারা একদম মাটির সঙ্গে মিশে থাকে, যারা লোকাল লোকজন, যারা কি বলবো পাবলিক দ্বারা একদম আম জনতা, যারা যারা রাজা কে হবে তাকে নির্ধারণ করতো, রাজন কে হবে তাকে মানে নির্ধারণ করতো, তারা কোথায় বসতো? তারা বসতো সমিতিতে। তার মানে আজকের কনসেপ্ট অনুযায়ী তুমি ভাবতে পারো যে এই যে লোকসভা রাজ্যসভার যে কনসেপ্ট, ডাইরেক্ট মানুষজন যিনি লোকসভাতে প্রধানমন্ত্রীকে ভোট দেন, তারা কোথায় বসছে? লোকসভাটা হচ্ছে সমিতি। আর যারা বুদ্ধিজীবী লোকজন, আপার লেয়ার, সেটা হচ্ছে সভা, অর্থাৎ রাজ্যসভা বলতে পারো আজকের কনসেপ্ট অনুযায়ী, পার্লামেন্টারি থিওরি অনুযায়ী। এছাড়াও একটা ছিল, সেটা হচ্ছে বিধাতা। সেটা কি? ট্রাইবাল অ্যাসেম্বলি উইথ ডাইভার্স ফাংশন। বিভিন্ন রকম কাজকর্ম হতো, অর্থাৎ বলা হয় নাকি সেই সময় যখন যুদ্ধ বিগ্রহ লাগতো, তখন যে যুদ্ধ জয়লাভ করত তারা তো যারা পরাজিত ব্যক্তি, তাদের সম্পদগুলোকে স্ন্যাচ আউট করতো, সেই সম্পদগুলোকে বন্টন করে দেওয়া হতো। সেই কাজটা নাকি এই বিধবা লোকজন করত, এবং সেখানে কিন্তু পুরুষ মহিলা দুজনেই সমানভাবে অংশগ্রহণ করত। যদিও পরবর্তীকালে কিন্তু পুরুষ মহিলার ভূমিকা ছিল না, শুধু পুরুষরা থাকতো, এবং বিধবা আস্তে আস্তে হারিয়ে যায়, সবটাই হয়ে যায় রাজার সম্পত্তি। রাজা যুদ্ধ জিতছে, রাজার এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এছাড়া ছিল গণ, অ্যাসেম্বলি অর ট্রুপ, সাধারণ সভা বসতো, যাকে বলতে জয়েন্ট সেশন আর কি। সবাই সেখানে সাধারণ মানুষজন, বুদ্ধিজীবী সম্প্রদায়, রাজা সবাই মিলে গণ হতো আর কি। ঠিক, তো এটা গেছে তোমার ট্রাইবাল অ্যাসেম্বলিজ। একই রকম ভাবে আমরা যদি চলে আসি পরবর্তী বৈদিক যুগের গল্পতে, তাহলে দেখতে পাবো আমরা এই সভা সমিতি কিন্তু ডিমিনিশড ইন ইম্পর্টেন্স, এদের ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তার কারণ রাজার সিলেক্টেড হয় না, রাজা তখন এস্টাবলিশড হয়ে যায়, কারণ তিনি বংশ পরম্পরায় আসছেন। বৃহত্তা ডিসঅ্যাপিয়ার, বৃহত্তা ধীরে 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 ধীরে, কারণ কুক্ষিগত হয়ে যাচ্ছে ক্ষমতা, যা তার কাছে সম্পত্তি চলে আসবে, তখন আর সমস্ত মানুষজনের মধ্যে কিন্তু সেই
ঋত সম্পত্তি আর বিভাজিত হচ্ছে না, বন্টিত হচ্ছে না। তখন সমস্ত ঋত সম্পত্তি হয়ে যাচ্ছে রাজার সম্পত্তি, সুতরাং বিধত থাকার কোনো গুরুত্ব থাকছে না। তো এরকম ভাবে কিন্তু পলিটিক্যাল ডাইমেনশন পাল্টে যাচ্ছে পূর্ববর্তী যুগের সঙ্গে পরবর্তী বৈদিক যুগের। ঠিক আমরা যদি ওভারঅল যা শিখলাম সেখান থেকে যদি এটা সিনোপসিস বার করার চেষ্টা করি, তাহলে কি বুঝবো? ইউনিট পাল্টে যাচ্ছে। আগে ছিল ট্রাইবাল অর্গানাইজেশন, যাকে জন বলতাম, পরবর্তীকালে হয়ে যাচ্ছে টেরিটোরিয়াল আইডেন্টিটি, যাকে বলছে জনপদ। আগে এই ইউনিটের যিনি লিডার হতেন সেই লিডারকে বলা হতো রাজা, রাজন, অর্থাৎ তার ক্ষমতা পাওয়ার ছিল লিমিটেড, ক্ষমতা ছিল লিমিটেড। তিনি শুধুমাত্র গোষ্ঠীর নেতাই ছিলেন, বাদবাকি সভা সমিতির লোকজন তারা ডিসাইড করতো। ওয়্যারঅ্যাজ পরবর্তীকালে টেরিটোরিয়াল আইডেন্টিটিতে যিনি হেড হন তাকে বলা হচ্ছে কিং, মহারাজা বা সম্রাট বা একরাট, এবং তিনি সর্বা ছিলেন ক্ষমতায়। পরবর্তীকালে অ্যাসেম্বলি, যেটা আমরা দেখেছিলাম আগের পূর্ববর্তী যুগে, সেখানে সভা সমিতির গুরুত্ব থাকতো, বৃহৎ গুরুত্ব থাকতো, ঠিক আছে। অর্থাৎ রাজন ছিল লিমিটেড পাওয়ারফুল, ওয়্যারাস এখানে সভা সমিতি তার পাওয়ার লস করে ফেলছে, বৃহৎ ভ্যানিস্ট হয়ে যাচ্ছে, রাজা হয়ে যাচ্ছেন সর্বা, অর্থাৎ অ্যাসেম্বলি গুরুত্ব থাকছে না, রাজতন্ত্র প্রকৃত অর্থে এস্টাবলিশ হচ্ছে এখানে। আর এখানে কিন্তু হালকা করে প্রজাতান্ত্রিক কনসেপ্ট থাকলেও থাকছে। সাকসেশন জেনারেলি ইলেক্টেড অর মেরিট বেসড, যিনি রাজা হবেন তিনি অবশ্যই যোগ্যতাকে প্রমাণ করে রাজা হচ্ছেন। এখানে কিন্তু হেরিডিটারি সিস্টেম চলে আসছে, বংশ পরম্পরা চলে আসছে। আগের যুগে, আগের বৈদিক যুগে ট্যাক্স সিস্টেম কেমন থাকছে? তখন স্বেচ্ছায় যদি কেউ ট্যাক্স দিতে চায় তখন তাকে বলা হচ্ছে বালি, ভলান্টারিলি গিফট। স্বেচ্ছায় যদি কেউ অনুদান দেয় ভলান্টারিলি, তাকে বলা হচ্ছে ট্যাক্সেস, তাকে হচ্ছে বালি। আর এখানে কম্পালসারি হয়ে যাচ্ছে, ট্যাক্স দিতেই লাগবে, মানে এত পাওয়ার দেখাবো কোথায়, তাকে বলা হচ্ছে কি বালি অ্যান্ড ভাগা। এই দুই ধরনের কম্পালসারি ট্যাক্স থেকে যাচ্ছে। অর্থাৎ পূর্ববর্তী বৈদিক যুগে কিন্তু এই বালি সিস্টেম ছিল ভলান্টারিলি, ওয়্যারঅ্যাজ পরবর্তী বৈদিক যুগে কিন্তু বালি অ্যান্ড ভাগা দুটো এসে যাচ্ছে ট্যাক্স, এবং সেটাও কিন্তু কম্পালসারি চলে আসছে, দিতেই হবে, বাধ্যতামূলক ছিল। তো একদম টু দ্য পয়েন্ট, ক্রিপসি পয়েন্ট করে দিচ্ছে তোমাদের নোট। তোমরা একটুখানি বুদ্ধি করে পড়ো এবং ভালো করে নোটগুলোকে অ্যানালিসিস করো। তোমাদের নোট কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, জয়েন করে যদি জয়েন করে না থাকো। এনিওয়ে, চলে আসি কালচারাল, সোশিও কালচারাল লাইফস্টাইলে। যে সমাজ ব্যবস্থা ধীরে ধীরে কমপ্লিকেটেড হয়ে যায়, জটিল হয়ে যায়, সেখানে অনেক রকম সিস্টেম শুরু হয়ে যায়, আচার আচরণ চলে আসে। তারই জিনিস, প্রতিটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা ছত্রে বৈদিক যুগে। যেমন পূর্ববর্তী বৈদিক যুগে বর্ণ সিস্টেম ছিল, বর্ণ ব্যবস্থা ছিল, সেটা ছিল মূলত অকুপেশনের ওপর নির্ভর করে, যার যেমন জীবিকা তাকে সেই বর্ণের মধ্যে ফেলে দেওয়া হতো, ঠিক আছে। এবং সেই জিনিসটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? পুরুষোক্ত যে আমাদের ঋগ্বেদের দশম মণ্ডলে, সেখানে কিন্তু সেই জিনিসটা উল্লেখ আছে যে প্রথমে যে চারটে বর্ণ দেখতে পাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা ছিল কিন্তু জবের ওপর, অকুপেশনের ওপর ডিপেন্ড করে। পরবর্তীকালে বংশ পরম্পরায় হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি রাজার ছেলে রাজা হয়ে যাচ্ছ, তুমি পুরুতের ছেলে তাই পুরুত হয়ে যাচ্ছ, তুমি শূদ্রের ছেলে তাই শূদ্র হয়ে যাচ্ছ। আগে ছিল কি, আমার ভাল লাগে আমি পুজো আচ্ছা করবো, আমি পুরুত হব, আমার ভাল লাগে যুদ্ধ করতে আমি ক্ষত্রিয় হব, আমার ভাল লাগে ব্যবসা করতে আমি বৈশ্য হব, আমার ভাল লাগে হাতের কাজ করতে আমি শূদ্র হব। অর্থাৎ চারটে শ্রেণীর কোনোরকম মানে বিভাজন ছিল না, হায়ারার্কি ছিল না, যে ক্ষত্রিয় মানে রাজা হচ্ছে সর্বা, পাওয়ারের একদম সর্বা, ঠিক আছে। পুরোহিত তিনিও প্যারালালি সমাজ রয়েছেন, কারণ তিনি ঈশ্বরের বাক্য দিচ্ছেন। যিনি বৈশ্য তিনি ব্যবসা বাণিজ্য করছেন, আর শূদ্র তৃতীয় শ্রেণীর লোকজন। এই কনসেপ্ট তখনকার দিনে ছিল না শুরুর দিকে, তখন চারটেই সমান, যার যেমন ইচ্ছা করছে তখন সেরকমভাবে জীবনযাপন করছে, জীবনটা অনেক সহজ সরল থাকছে। কঠিন হচ্ছে কখন? যখন রাজনীতি ঢুকে পড়ছে পরবর্তী বৈদিক যুগে, বেসড অন বার্থ, জন্মের ওপর নিরীক্ষণ হচ্ছে, যে ভাই তুই কাজ করছিস ম্যাথরের কাজ, তুই ম্যাথরের কাজটাই করবি, ভাই আমি ভাল লাগছে না আমি করবো না, ঠিক আছে। তো বার্থ বেসড হয়ে যাচ্ছে, রিজিট হয়ে যাচ্ছে। ইমার্জেন্স অফ দ্য টুয়াইস বর্ন, যারা ব্রাহ্মণ তাদের দ্বিজ বলা হয়, কারণ ব্রহ্ম জ্ঞান যাদের অর্জন করতে হয়। ব্রহ্ম জ্ঞান কি? আমি, সেলফ, আর এই বিশ্বে ইঁদুর, বিড়াল, টিকটিকি, প্রজাপতি, পিঁপড়ে সবাই আছি। তো আমি বুদ্ধিমান, আমাকে ভগবান মানুষ করে পাঠিয়েছে, কিন্তু প্রকৃতির ঊর্ধ্বে আমি নই। অর্থাৎ রিয়েল ইউনিভার্স
তার সঙ্গে আমার কি যোগাযোগ, আমার কি সম্পর্ক, আমি কি রাত্রির 3টে পর্যন্ত জেগে থাকবো? যেখানে প্রকৃতি যদি 3 মিনিট সূর্য দেরি হয়ে যায়, সূর্য না ওঠে, তাহলে শীতের ভিতরে মরে যাচ্ছি আমরা। তাহলে ভেবে দেখো, যদি সূর্য না উঠে যায় তাহলে প্রকৃতি অচল হয়ে যাবে। এখন ঠান্ডায় তোমরা মরে যাচ্ছ, গরমে তোমরা অনেক সময় মরে যাও, বর্ষার জন্য বিরক্ত হয়ে যাও। যদি কোনোটা অতিরিক্ত হয়ে যায় তাহলে তোমরা বিরক্ত হয়ে যাও যে ভাই কি চলছে, ভাল লাগছে না। আর তোমরা দিনের পর দিন শুধু স্ক্রল 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 করেই যাচ্ছ। খুব ভালো লাগবে? তোমাদের পরিস্থিতি ভবিষ্যৎ খুব ভালো হবে? নিশ্চয়ই না। তাহলে এই যে প্রকৃতির সঙ্গে নিজে কানেক্ট করা, আসলে আমি কে? আমি তো কোনো চরমপন্থী লোক হতে পারি না, কারণ প্রকৃতির মধ্যে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম প্রাণী একটা, যে আমি একটা ইচ্ছা করলে আমি জোর জবস্তি হয়তো একটা হাঁচি মারতে পারবো, 2 হাঁচি মারতে পারবো না। সুরসুরি দিয়ে নাকে দিয়ে আমি একটা হাঁচি মারতে পারবো হয়তো 1বার 2বার, তারপরে হয়তো বারবার করে আসবে না আমার। কারণ আমার সিস্টেম, আমার বডি সবই প্রকৃতির পার্ট। ও যা ঘোরাবে তাই হবে, জোর করে কোনো কিছু হবে না, সুতরাং নিয়ম মানতেই বাধ্য। এই যে নানা রকমের জ্ঞান, নানা রকমের যে ফিলোসফি, এই যে আত্মিক জ্ঞান, সেলফ রিয়ালাইজেশন, যার ব্রহ্মজ্ঞান থাকবে তিনি ব্রাহ্মণ হবেন। অর্থাৎ জন্মলাভ তো বায়োলজিক্যালি হয়েই যায়, তারপর পরিবেশ থেকে শিক্ষা লাভ হয়, কিন্তু নিজেকে খুঁজে বার করতে হয় কারোর অনুসরণ করে। উপনিষদ মানে কি? কারোর পায়ের তলায় বসে শিক্ষা লাভ করা, অর্থাৎ গুরুর পায়ের তলায় বসে শিক্ষা লাভ করা, নিজেকে বোঝা জানা, তখন তাকে বলা হতো দ্বিজ, ব্রাহ্মণ। তো এই কনসেপ্টগুলো তখন থাকছে, ঠিক আছে? যদিও আনটাচেবিলিটি পরবর্তীকালে চলে আসছে, অস্পৃশ্যতা চলে আসছে। পজিশন অফ ওমেন, শুরুর দিকে মহিলাদের পজিশন ছিল ভালো, হাই টেরাস ছিল। বিভিন্ন বিখ্যাত বিখ্যাত আমরা মনীষীর নাম জানি যারা বিভিন্ন বেদ তৈরির ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। পরবর্তী বৈদিক যুগে 1-2জনকে বাদ দিলে খুব গুরুত্বপূর্ণ মহিলা মহিষীর নাম আমরা পাই না। অর্থাৎ নারীদের সার্বিকুল্যে যে স্ট্যাটাস ছিল সেটা কিন্তু ডিক্লাইন হয়ে যাচ্ছে, অবস্থান খারাপ হয়ে যাচ্ছে। আশ্রম সিস্টেম ছিল, আমরা কি জানি? আমরা জানি যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস 4 ধরনের জীবনের স্কেল থাকা দরকার। ব্রহ্মচর্য অর্থাৎ যখন তুমি নিজেকে তৈরি করছো, আমার বাবা একটা কথা বলে, 10 বিদ্ধে বিষেধন, 30-এর মধ্যে করো সন্তান উপার্জন, নইলে কলিকালে বৃথাই জীবন। অর্থাৎ কম বয়সে তোমার কাজ নিজেকে তৈরি করা, করে নাও। তারপর 20-এর মধ্যে অর্থ উপার্জন করার চেষ্টা করো। তারপর তোমার যে জীবনযাপন, বায়োলজিক্যাল যে ডিমান্ড আছে সমস্তটা মিলিয়ে সংসার ধর্ম পালন করো, এবং তারপরে নিজেকে আদতে তুমি কে, ঈশ্বর বা প্রকৃতির চিন্তায় নিজেকে মগ্ন করো, সন্ন্যাস নাও। এই কনসেপ্টটা কিন্তু পরবর্তী বৈদিক যুগে এস্টাবলিশড হচ্ছে, পূর্ববর্তী বৈদিক যুগে ছিল না। অর্থাৎ আশ্রম প্রথা পূর্ববর্তী বৈদিক যুগে ছিল না, পরবর্তী বৈদিক যুগে আরোপিত হচ্ছে বা এস্টাবলিশড হচ্ছে। এই চেতনা পরবর্তীকালে আসছে। তো ওভারঅল বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা আবার তুল্য মূল্য আলোচনা করে নিই, আর্লি অ্যান্ড ল্যাটার বৈদিক পিরিয়ডে সোসাইটি কেমন ছিল, তাহলে কতগুলো বৈশিষ্ট্য নিরিখে করতে পারি। 1, বিভাজন, ডিভিশন। দ্য ডিভিশন ইজ বেসড অন ক্লেন অ্যান্ড নট কাস্ট লাইন। জাতিভেদ ছিল না, বর্ণভেদ ছিল। ইভেন রাজন্স অ্যান্ড পুরোহিত ওয়ার পার্ট অফ দ্য ক্লেন নেটওয়ার্ক। যারা যে ধরনের কাজকর্ম করবে তার উপর ডিপেন্ড করা হতো। দ্য অকুপেশন ওয়াজ নট বেসড অন বার্থ। জীবিকা কীরকম হবে সেটা জন্মের ওপর ডিপেন্ড করতো না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সবই উল্টো হয়ে যায় এবং সবটা চলে আসে বংশ পরম্পরায়। হায়ারার্কি ডেভেলপড হয়ে যায়, কাস্ট সিস্টেম চলে আসে, সোসাইটি বেসড অন কাস্ট, এবং ধীরে 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 ব্রাহ্মণত্ববাদ, ক্ষত্রিয়ত্ববাদ চলে আসে। বর্ণ ব্যবস্থা কেমন ছিল? বর্ণ ব্যবস্থা মানে কিন্তু কালার নয়। কালার হচ্ছে সেটা কি? বর্ণ হচ্ছে যে বৈদিক এবং নন বৈদিক, অর্থাৎ একরকমভাবে যারা বৈদিক কালচারকে মানন করত তারা হচ্ছে বৈদিক লোকজন, আরেকটা হচ্ছে নন বৈদিক লোকজন। অর্থাৎ যারা এই ধরনের সিস্টেমকে মানত, যারা আর্য অনার্য এরকমভাবে ভাবতে পারো, ব্যাপারটাকে ভাগাভাগি হয়ে যেত। পরবর্তী যুগে যদি দেখা যায় যারা যুদ্ধে হেরে যেত, যারা অনার্য লোকজন, তারা মূলত দাসের কাজকর্ম করত। মূলত বর্ণ সেরকমভাবে ছিল না, 4টে কাজের ধরনও যে বর্ণ সিস্টেম ছিল, কিন্তু তবুও দাসপ্রথাকে ছিল না, ছিল যারা অনার্য লোকজন তাদেরকে দাসপ্রথাতে ভুগতে হতো। ওয়ারাস এখানে সোশ্যাল ডাইমেনশনটা পাল্টে যাচ্ছে। এখানে বর্ণ সিস্টেম বিকেম বেসড অন বার্থ অ্যান্ড লেস অন অকুপেশন। জীবিকার ওপর না থেকে জন্মের ওপর হয়ে যাচ্ছে।
যে ভাই তুমি শূদ্রই থেকে যাবে। বর্ণ, আশ্রম, ধর্ম, সোসাইটি মিলেমিশে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন যুগ ধীরে ধীরে এস্টাবলিশ হচ্ছে, যেখানে ক্ষত্রিয়ের ছেলে ক্ষত্রিয়, বৈশ্যের ছেলে বৈশ্য, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ এবং শূদ্রের ছেলে শূদ্র, সবটা মিলিয়ে জোর জবস্তি করে এক বর্ণ ব্যবস্থা কিন্তু লাগু হয়ে যাচ্ছে, কাস্ট সিস্টেম চলে আসছে। এছাড়া সোশ্যাল মোবিলিটি কেমন ছিল? পিপল কুড চেঞ্জ দেয়ার প্রফেশন অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ এ স্ট্রিক্ট সোশ্যাল হায়ারার্কি। অর্থাৎ খুব কঠিন সোসাইটাল যে হায়ারার্কি সেটা ছিল না, এবং মানুষজন ইচ্ছা করলে তার প্রফেশনকে চেঞ্জ করতে পারতো। আজ আমার যুদ্ধ করতে ইচ্ছা করছে, যুদ্ধ করলাম, কাল ইচ্ছা করছে পুরুতগিরি করবো, আমার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু পরবর্তীকালে রেস্ট্রিক্টেড হয়ে যায় সোশ্যাল মোবিলিটি, যে না, তুমি যে কাজ তুমি সারা জীবন সেই কাজই করবে। পজিশন অফ ওম্যান, আগেই বললাম, মহিলাদের অবস্থা আগে ভালো ছিল, পরবর্তীকালে পজিশন যথেষ্ট রকমভাবে খারাপ হয়ে যায়। প্রথম দিকে তারা প্রতিটা অংশে অংশগ্রহণ করতে পারতো, তারা সভা সমিতিতে পারফর্ম করতে পারতো, বিধেয়তে অংশগ্রহণ করতে পারতো, কিন্তু পরবর্তীকালে কিন্তু তারা করতে পারে না। পরবর্তীকালে তো সভা সমিতির গুরুত্ব কমে যায়, বিধেয়তে তো উঠেই যায়, ঠিক আছে। নো ইনসিডেন্ট অফ সতী অর পর্দা সিস্টেম ছিল না, এবং সতীদাহ প্রথাও তখন ছিল না পূর্ববর্তী বৈদিক যুগে। দে হ্যাড দ্য চয়েস টু চুজ দেয়ার হাজব্যান্ড। মহিলাদের এতটাই প্রাধান্য ছিল যে মেয়েরা চুজ করে তাদের স্বামী কে হবে, তাদের পার্টনার কে হবে, তারা তারা চুজ করতে পারতো। তবে নারীদের সম্মান দেওয়া হতো, ঠিক আছে। তারা শিক্ষিত হতো, তারা পড়াশোনা করার সুযোগ পেত, তারা ঠিকঠাক জায়গায় যাওয়ার চেষ্টা করতে পারতো। কিন্তু পরবর্তী বৈদিক যুগে ওম্যান ওয়্যার নট পারমিটেড টু অ্যাটেন্ড পাবলিক অ্যাসেম্বলিজ। তারা প্রকাশ্যে আসার সুযোগ পেত না, সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেত না। ইনস্ট্যান্স অফ সতী অ্যান্ড পর্দা, ঠিক আছে। ডেসপাইট দিস দেয়ার আর এ গ্রেট এক্সাম্পল অফ ওমেন স্কলার্স ইন দিস পিরিয়ড সাচ অ্যাজ গার্গী, মৈত্রী অ্যান্ড কাত্যায়নী। যদিও এই যুগে বেশ কিছু মহিষী নারীর নাম পাওয়া যায়, যেমন গার্গী, যেমন মৈত্রী, যেমন কাত্যায়নী। এই তিনজন ব্যক্তি, তিনজন মহিষী, যারা পরবর্তী বৈদিক যুগেও কিন্তু দৃষ্টান্তমূলক নিদর্শন স্থাপন করেছেন। এছাড়া ম্যারেজ সিস্টেম, ম্যারেজ আগেই বললাম পূর্ববর্তী বৈদিক যুগে মেয়েরা তাদের স্বামীকে চুজ করতে পারত, কিন্তু পরবর্তী বৈদিক যুগে সেটা আরোপিত হতো, অনেকটা পুরুষ কেন্দ্রিক বেশি করে হয়ে গেছিল। স্বাভাবিকভাবে ম্যারেজ সিস্টেম অনেক রকমভাবে কিন্তু চেঞ্জেস আসছে। শুরুর দিকের বৈদিক যুগে মোনোগ্যামাস ম্যারেজ সিস্টেম ছিল, ঠিক আছে। যদিও একাধিক বিয়ের প্রবণতা যে একেবারেই ছিল না তা নয়, অর্থাৎ পলিগ্যামি বা পলিঅ্যান্ড্রি যে ছিল না, এক পুরুষের দুটো বউ আর এক নারীর যে দুটো বর ছিল না, তা একেবারেই নয়, ছিল বাট কম ছিল। বাট ইউজুয়ালি মানুষ মোনোগ্যামিতে বিশ্বাস করত, ঠিক আছে। ওয়্যারঅ্যাজ এইখানটাই চাপিয়ে দেওয়া হচ্ছে লেটার বৈদিক যুগে। চাইল্ড ম্যারেজ বিকেম কমন, শিশু বিবাহ এই কথা চলে আসছে। গোত্রাস ওয়্যার ইনস্টিটিউশনাল, অর্থাৎ গোত্র অনুযায়ী বিবাহ করতে হবে। ম্যারেজ বিটুইন পার্সনস অফ দ্য সেম গোত্রাস ওয়্যার ফরবিডেন। মেনশন অফ দ্য চন্দ্রয়ানা পিনান্স ফর মেন ম্যারিং ওমেন অফ দ্য সেম গোত্রা, সেম গোত্র অনুযায়ী বিবাহ করা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। কিন্তু প্রাচীন বৈদিক যুগে বা প্রাক বৈদিক যুগে লেভিরেট ম্যারিং দ্য হাজব্যান্ডস ইয়াঙ্গার ব্রাদার অন দ্য ডেথ অফ হাজব্যান্ড অলসো এক্সিস্ট। তখন মোনোগ্যামি থাকলেও দেখা গেল বর মারা গেছে, তাই বরের যে ছোট ভাই তাকে হয়তো বিয়ে দিয়ে দেওয়া হতো বইয়ের সাথে। নিয়োগা ম্যারেজ এক্সিস্ট, ইট ওয়াজ এ ভ্যারিয়েন্ট অফ উইডো রিম্যারেজ। ইন দিস চাইল্ডলেস উইডো ওয়াজ টেম্পোরারিলি ম্যারেড টু দ্য হাজব্যান্ডস ব্রাদার টু দ্য প্রডিউস চিলড্রেন। সন্তান ধারণ করার জন্য যে 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 বিধবা নারীর হয়তো বিয়ে হয়নি, তার স্বামীর বা ভাইয়ের সঙ্গে হয়তো বিয়ে দেওয়া হতো, যাতে নতুন সন্তান জন্ম দেওয়া যায়। কারণ তখন জনগোষ্ঠী ছোট ছিল, জনসংখ্যা কম ছিল। পরবর্তীকালে যখন জনসংখ্যা বাড়ছে, ওভারঅল নানা রকমের সমস্যা, নানা রকমের নিয়ম নীতি আরোপিত হচ্ছে পরবর্তী বৈদিক যুগের গল্পে। সেটা বিয়ে থেকেও শুরু হয়েছে, বিয়ে দিয়েও চলছে আর কি। ওভারঅল সবই চলছে কিন্তু ইকোনমির জন্য। বিয়ে বলো, রাজনীতি বলো, চাষবাস বলো, সবই হচ্ছে কিন্তু ইকোনমির হতো। টাকা, পাওয়ার সবই কিন্তু ইকোনমির উপর ডিপেন্ড করে। তো সেই নিরিখে আমাদেরকে ইকোনমি এবং টেকনোলজি কী ছিল সেটা জানতে হবে। পূর্ববর্তী বৈদিক যুগে প্যাস্টোরাল ইকোনমি কিন্তু বেশ বেশ জোরদার ছিল। অর্থাৎ যারা পশুপালন করত
ক্যাটেল ওয়াজ দ্য মেইন ফর্ম অফ ওয়েলথ, যার কাছে যত গোধন রয়েছে, গো সম্পদ রয়েছে, সে তত বেশি করে পাওয়ারফুল থাকতো। প্যাস্টোরাল লাইফ, পশুচারণ, যা যত করে গরু সে তত সম্পত্তির মালিক। অঘন্য, কাউ ওয়াজ নট টু বি কিল্ড, ঠিক আছে, যে গরুকে ঈশ্বরের দান করে দেওয়া হতো সেটা হচ্ছে যাকে মারা হবে না। এগ্রিকালচার, সেকেন্ডারি মেনশনড অ্যাজ ইয়োভা, ওই যে আগেই বলা হয়েছিল বার্লি চাষ করা হতো, বাট মূলত জোর দেওয়া হতো কে, পশুচারণকে, পশু সম্পদকে বেশি করে সম্পত্তি হিসেবে মানা হতো, চাষবাস সেকেন্ডারি ছিল। পরবর্তী প্রতিযোগী উল্টে যাচ্ছে, চাষবাস হয়ে যাচ্ছে প্রধান ইকোনমি, ঠিক আছে, কারণ তারা ধীরে ধীরে স্থায়িত্ব লাভ করছে, জন বড় হচ্ছে, জনপদ হচ্ছে, মহাজনপদ তৈরি হয়ে যাচ্ছে। আয়রন খুব গুরুত্বপূর্ণ টুল হয়ে যাচ্ছে, লেবরেশনাইজড ফার্মিং, অর্থাৎ মানে যদি চাষবাসকে খুব উন্নত করতে হয় তাহলে মাটি খুব ভালো করে খুঁড়তে লাগবে, তাই জন্য ভারী ভারী লাঙল দরকার, ঠিকঠাক মজবুত লাঙল দরকার, যেন লোহার ব্যবহার বাড়ছে। এবং যুদ্ধক্ষেত্রে তরোয়াল, চাকু, বন্দুক এসব লাগবে, বন্দুক তো তখন আসেনি, মানে তরোয়াল, ছুরি, কাস্তে এসব লাগবে, তার জন্য ওয়ারফেয়ার, যুদ্ধ বিগ্রহের যে অস্ত্র, তার জন্য ভালোভাবে আয়রনকে ব্যবহার করা হচ্ছে। সেই সময় চাষবাস ভালোভাবে বাড়ছে, স্বাভাবিকভাবেই পরবর্তী বৈদিক যুগে ধানের চাষ হচ্ছে, যাকে বলা হচ্ছে ব্রীহি, বৈদিক যুগ অনুযায়ী ধানকে বলা হতো ব্রীহি। এছাড়া হুইট, যাকে বলা হতো গোধুমা, গমের চাষ করা হচ্ছে। এই ধরনের চাষ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ বার্লি থেকে মূল যে অর্থনৈতিক শস্য অর্থাৎ ব্রীহি অর্থাৎ ধান এবং গোধুমা অর্থাৎ গম, তার চাষের পরিমাণ বেড়ে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য বাড়ছে, কারণ উদ্বৃত্ত অনেক জিনিস থাকছে, ঠিক আছে, ইকোনমি বাড়ছে চাষবাসের মারফত। সেই নিরিখে কি হচ্ছে, বার্টার সিস্টেম কন্টিনিউড, বিনিময় প্রথা চলছে, যদিও ধীরে ধীরে ট্যাক্স আসছে, সেই কারণে পয়সা কড়ি মুদ্রার প্রচলন হচ্ছে, কয়েনেজ সিস্টেম আসছে। তো নিষ্কো এবং সাতমানা এবং নিষ্কো অর্থাৎ গোল্ড এবং সিলভারের বেশ কিছু কয়েন আস্তে আস্তে ইমার্জড হচ্ছে। আমরা মোনানিষ্কো বলি, এই নিষ্কো, মোনা, সাতমোনা এই ধরনের যে মুদ্রা, তার প্রচলন আসছে পরবর্তী বৈদিক যুগে। পূর্ববর্তী বৈদিক যুগে খুবই কম ছিল, মূলত এই নিষ্কো এবং সাতমণি বা মনা এই ধরনের মোনানিষ্কের যে মুদ্রা প্রচলন আসছে মূলত পরবর্তী বৈদিক যুগে, ঠিক। আমরা এই ইকোনমিক যদি আবার তুল্য মূল্য করে পড়ে নিই একটুখানি আর্লি এবং ল্যাটার বৈদিক পিরিয়ডে, তাহলে কি দেখতে পাবো, প্যাস্টোরাল লাইফ ছিল প্রথমে, পরে হচ্ছে এগ্রিকালচার বেসড ইকোনমি। ব্যবসা বাণিজ্য কীরকম ছিল, মার্জার এভিডেন্স অফ দ্য ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, ঠিক আছে। অলদো দ্য ল্যান্ড উই স্টিল communal owned, the private property began to be the recognized and the head of the household, Gruhopati and owned. The barter system was still prevalent, but Nishka was used the unit of value. আগেই বলা হলো মধ্য কথা, সেটা কি, যে আগেকার দিনে প্রাক বৈদিক যুগে কোনো প্রাইভেট প্রপার্টি ছিল না, কিন্তু পরবর্তীকালে প্রাইভেট প্রপার্টি আসছে, কার কারণেই তো নিজের সম্পত্তি বাড়াতে হবে। আর সেই সময় একমাত্র একটা ইউনিট থাকছিল, কয়েনেজ থাকছিল, সেটা হচ্ছে নিষ্কো, যেটা আমি আগেই বললাম। কিন্তু পরবর্তী বৈদিক যুগে কিন্তু নিষ্কো যেমন থাকছে, তার সঙ্গে সঙ্গে সাতমোনা এই ধরনের শ্রেষ্ঠিন এই ধরনের কিন্তু মুদ্রাও আসছে, এবং শ্রেষ্ঠিন আসছে মূলত মার্চেন্ট, যারা ব্যবসা বাণিজ্য করতো, মোহর, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার বেড়ে যাচ্ছে, ঠিক। এছাড়া রেভিনিউ সিস্টেম কেমন পাল্টাচ্ছে ইকোনমিতে, নো রেগুলার রেভিনিউ সিস্টেম, আগেই বললাম, শুরুতেই বলে দেওয়া হয়েছে যে বালি ছিল ভলেন্টারিলি ট্রিবিউট, কেউ ইচ্ছা করলে ট্যাক্স দিতে পারতো, কিন্তু পরবর্তীকালে ট্যাক্সটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, বালি এবং বৃত্তি এগুলো তোমার সব ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, এটা আগেই বলা হয়েছে। ক্র্যাফটস, হস্তশিল্প, চ্যারিয়েট মেকিং অর্থাৎ রথ তৈরি করা, কিংবা কার্পেন্ট্রি, কাঠের কাজ করা, ট্যানিং, চামড়ার কাজ করা, এগুলো কিন্তু খুব ফ্যামিলিয়ার ছিল। দে ওয়্যার ফ্যামিলিয়ার উইথ কপার বাট ডিড নট ইউজ আয়রন। শুরুর দিকের বৈদিক যুগে কিন্তু আয়রনের ব্যবহার অতটা জানতো না মানুষজন, ঠিক আছে। তারা বিভিন্ন রকমভাবে পটারি, মাটির কাজকর্ম, মৃৎশিল্প করতো নানা রকম কালারের। ওয়্যারাস পরবর্তী বৈদিক যুগে কিন্তু কি হচ্ছে, যে আয়রনের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে, তরোয়াল, অস্ত্রশস্ত্র করতে লাগবে, লোহার ব্যবহার করছে, লোহার চাকা আনছে, অর্থাৎ লোহা, শ্যামা আয়াস, কৃষ্ণা আয়াসের ব্যবহার বেড়ে যাচ্ছে, লোহার ব্যবহার বাড়ছে, নানা রকম জাতের ইস্পাত, লোহা তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই নানা রকম সংকর ধাতু ব্যবহার করা শিখছে, যেমন টিন, লেড, সিলভার, গোল্ড, ব্রোঞ্জ, কপার, বিভিন্ন রকম ধাতুর ব্যবহার তারা শিখে যাচ্ছে। পরবর্তী বৈদিক যুগে কি আসছে, যে পেইন্টেড গ্রে ওয়্যার, অর্থাৎ পরবর্তীকালে এই যে পাত্রগুলো, সেগুলো নানা রকম ধাতুর হচ্ছে, এবং ধাতুর পাত্র হওয়ার সঙ্গে সঙ্গে মাটির পাত্র থাকছে,
বা ধাতুর ব্যবহার বেড়ে যাচ্ছে। সুতরাং ক্রাফট হস্তশিল্পে ধাতুর ব্যবহারটাও ইনভলভড হয়ে যাচ্ছে। এগ্রিকালচার আগেই বারবার করে বলে দিলাম, ইকোনমির ক্ষেত্রে আর্লি বেদিক পিরিয়ডে শিফটিং টাইপের এগ্রিকালচার ছিল, কারণ সেই সময় খুব বেশি এগ্রিকালচার জোর দেওয়া হয়নি, তাও যেটুকু ছিল সেখানে কিন্তু বার্লি বা ইয়াভার ব্যবহার বেশি করে হচ্ছে। এছাড়া উডেন প্লাগ থাকছে, মানে কাঠের নাঙল হচ্ছে। হোয়ারাস এই সময় কিন্তু মানুষজন সেটেল লাইফ করার জন্য, সেটেল হয়ে যাওয়ার জন্য এগ্রিকালচার বেসড হয়ে যাচ্ছে ইকোনমি, এবং সেইখান থেকেই কৃষি নির্ভর নগরায়নের উত্থান হচ্ছে, নগর আসছে। ঠিক আছে, তার তৈত্রীয় যে অরণ্যক, সেখানে আমরা এই ধরনের নগরের কথা শুনতে পাচ্ছি, এবং সেটা কিন্তু কৃষি নির্ভর হচ্ছে। মিক্সড ফার্মিং আসছে, ধান গম, এই যে বললাম ব্রিহি ধান, এবং গোধুমা যেটা বললাম গম, এর চাষ আসছে, এবং সেটা কিন্তু মানুষের সহজ স্বাভাবিক খাদ্য শস্যতে রূপান্তরিত হচ্ছে। আমরা লাস্ট চলে আসবো যে পয়েন্ট অফ ভিউগুলোতে, সেটা হচ্ছে রিলিজিয়াস রেভলিউশন, ধার্মিক চিন্তাভাবনা কিভাবে বাড়ছে। ধার্মিক চিন্তাভাবনা বলতে গেলে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা ফার্স্টে জানতে হবে যে আমাদের পার্টিকুলার বেদ জিনিসটা কি, এবং তারপর ধর্ম নিয়ে আলোচনা করব, তাহলে ব্যাপারটা পড়তে বেশি মজা লাগবে। আমরা তোমাদেরকে আগে বেদের ব্যাপারটা পড়িয়ে দিই, তাহলে ব্যাপারটা পড়তে মজা লাগবে। বেদা মূলত দেখো, বেদকে নির্ভর করে বৈদিক সাহিত্য তৈরি হচ্ছে। বৈদিক সাহিত্য মূলত দুটো পয়েন্টের ওপর ডিপেন্ড করে রয়েছে। এক, শ্রুতি সাহিত্য, শ্রুতি, আর দুই, স্মৃতি। শ্রুতি আর স্মৃতি বৈদিক সাহিত্য দুটোর উপর ডিপেন্ড করে রয়েছে। শ্রুতি মূলত চার ভাগে ভাগ করা যায়। এক, বেদ, দুই, ব্রাহ্মণ, তিন, আরণ্যক, এবং চার, উপনিষদ। আর স্মৃতিকে মোটামুটি আমরা ছয় ভাগে ভাগ করতে পারি। বেদাঙ্গ, স্বরদর্শন যাকে বলা হয়, পুরাণ, ইতিহাস, উপবেদ এবং তন্ত্র, এই ছখানা ভাগে স্মৃতিকে ভাগ করা যায়। আমরা যদি স্পেসিফিক্যালি পড়ে আসি সংহিতা কি জিনিস, তাহলে মনে রাখতে হবে সংহিতা চারটে বেদকে কেন্দ্র করে হচ্ছে। চারটে বেদকে কেন্দ্র করে হচ্ছে। দ্য ওল্ডেস্ট বেদ, সবচেয়ে পুরাতন যে বেদ সেটা সবাই আমরা জানি ঋগ্বেদ। যদিও এই সবচেয়ে পুরনো বেদ প্রথম হচ্ছে ঋগ্বেদ, দ্বিতীয় হচ্ছে সামবেদ, তৃতীয় হচ্ছে যজুর্বেদ। এই তিনটে বেদ নাকি সবার প্রথমে তৈরি করা হয়েছিল, সেই নিয়ে একে বলা হয় বেদত্রয়ী। এবং পরবর্তীকালে নাকি তৈরি হয়েছিল অথর্ববেদ, যাকে বলা হয় মূলত অনার্যদের বেদ। সেই জন্য এই বেদকেতে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, তবুও পরবর্তীকালে বেদে মর্যাদা দেওয়া হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই বেদদের সঙ্গে, যে আমি বললাম সংহিতা, বেদের সঙ্গে আসলে চারটে পাঠেরই কিন্তু সম্পর্ক রয়েছে। ঠিক আছে, যেমন ব্রাহ্মণ, এই বেদের বিভিন্ন রকম পার্ট আছে। যেমন ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্রাহ্মণের নাম হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ। ঠিক, আবার যজুর্বেদের সঙ্গে যে ব্রাহ্মণ, মানে যে খণ্ডের সম্পর্ক রয়েছে, তার নাম হচ্ছে শতপথ ব্রাহ্মণ। এগুলো মনে রাখবে। তাহলে ঐতরেয় ব্রাহ্মণ কার পাঠ? ঋগ্বেদের পাঠ। শতপথ ব্রাহ্মণ কার পাঠ? যজুর্বেদের পাঠ। একই রকম ভাবে উপনিষদেরও, মানে যা পড়ানো হতো, যা বেদ থেকে বা ব্রাহ্মণ থেকে, ব্রাহ্মণ হচ্ছে বেদের খণ্ড, যা শিখছো সেই শেখাটা তুমি বুঝতে পারছো কি, তোমার জীবন কাজে লাগবে এটা কিভাবে, তার সম্পর্ক এস্টাবলিশ করছেন একজন টিচার, তাকে বলা হচ্ছে কি উপনিষদ। মানে বেদের ব্যাখ্যা, বেদের ব্যাখ্যা কাজে, জীবনে কি কাজে লাগবে তার অনুশীলন, তার ফিলোসফিক্যাল দর্শনটা হচ্ছে উপনিষদ। তো এরকমভাবে সামবেদের যে ব্যাখ্যা, গুরুর যে বচন, গুরুর যে দৃষ্টিভঙ্গি, যেটা তুমি আহরণ করছো, সেটা হচ্ছে ছান্দোগ্য উপনিষদে তোমার রয়েছে। আবার ওয়ারাস অথর্ববেদের যে ব্যাপার স্যাপার সেটা তোমার রয়েছে মুন্ডক উপনিষদে। আমাদের মনে রাখতে হবে এই মুন্ডক থেকে কিন্তু একটা শব্দ আমরা নিয়ে থাকি, সেটা হচ্ছে কি সত্যমেব জয়তে, যেটা ভারতবর্ষের মোটো। আমরা যদি আরেকটু পড়ে নিই তাহলে কি দেখব? উপনিষদ
এই উপনিষদ মূলত তৈরি হচ্ছে 700 থেকে 300 খ্রিস্টপূর্বাব্দের সময়। দ্যাট মিনস নিজেদের সম্পর্কে সেলফ রিলেশন ফিলোসফিক্যাল যে ইনকোয়ারি থাকছে সেইগুলোকে শিক্ষকের পায়ের কাছে বসে আহরণ করার জন্য যে পদ্ধতি তাকে বলছি উপনিষদ। এবং সব থেকে পুরনো উপনিষদ কোনটা মনে রাখবে? বৃহদারণ্যক। খুব খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখো, সব থেকে পুরনো উপনিষদের নাম কি? বৃহদারণ্যক। এবং এরপরে কে আসে? কেনা উপনিষদ। সব থেকে ওল্ডেস্ট উপনিষদের নাম কি হবে? বৃহদারণ্যক উপনিষদ, যেটা ঋগ্বেদের পাঠ। অর্থাৎ উপনিষদে আমরা কি পাই? নিজস্ব জানার চেষ্টা করি, সেলফ আত্মাকে জানার চেষ্টা করি, এবং তার সঙ্গে একদম ইউনিভার্সাল যে রিয়ালিটি অর্থাৎ ব্রহ্ম, তার যে সম্পর্ক সেটাকেই আমরা এস্টাবলিশ করি। ঠিক আছে? এবং এটা কোথায় আছে? মূলত এই বৃহদারণ্যকে আছে। ওভারঅল সমস্ত উপনিষদে আছে, কিন্তু এটা ডাইরেক্ট থাকছে বৃহদারণ্যকের মধ্যে, ঋগ্বেদের পাঠের মধ্যে থাকছে। এবং এই জিনিসটাকে ট্রান্সলেট করা হচ্ছে পার্সিয়ান ভাষাতে। কে করছেন? 1700 সেঞ্চুরির সময় করছেন একজন মুঘল যুবরাজ, তার নাম হচ্ছে দারা শিকো। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অ্যানসিয়েন্ট হিস্ট্রির সঙ্গে ম্যারাইভাল হিস্ট্রির যে সম্পর্ক এস্টাবলিশ করা যায় না তা নয়, এরকমভাবে তোমাদের কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ উপনিষদের পার্সি ভাষায় অনুবাদ কে করছেন? দারা শিকো। এটা খেয়াল রেখো। নেক্সট, এই যে বললাম বৃহদারণ্য উপনিষদ, সেখানে আসলে বৃহৎ অরণ্য, ঘন বনের মধ্যে শিক্ষা লাভ, গুরুর কাছে বাড়িঘর ছেড়ে ছুড়ে ঘন বনের মধ্যে যে মানে পড়াশোনা, সেটাই হচ্ছে তোমার বৃহদারণ্য। এটা কার পাঠ বলেছিলাম? শতপথ ব্রাহ্মণের পাঠ, যজুর্বেদের পাঠ এটা, সরি ঋগ্বেদ বলিনি, যজুর্বেদের পাঠ এটা, শুক্লা যজুর্বেদের পাঠ। যজুর্বেদ মূলত দুভাগে ভাগ করা যায়। যজুর্বেদ, আমি এটা পয়েন্ট করে লিখে দিই, আযুর্বেদ কে আমরা দুভাগে ভাগ করব। একটা হচ্ছে কৃষ্ণা যজুর্বেদ, আর একটা হচ্ছে শুক্লা যজুর্বেদ। তো এই শুক্লা যজুর্বেদের মধ্যে পড়ছে তোমার শতপথ ব্রাহ্মণ, তার পাঠ হচ্ছে তোমার বৃহদারণ্যক। একই রকম ভাবে ছান্দোগ্য যে উপনিষদ ছিল, সেটা মূলত কিসের বিষয়বস্তু? ইতিহাস, পুরাণ, ম্যাথ, অ্যাস্ট্রোনমি কিংবা গ্রামার, এই ধরনের পড়াশোনা নিয়ে তোমার ছিল ছান্দোগ্য উপনিষদ, যেটা মূলত সামবেদার অংশ। কোন ব্রাহ্মণের পাপ? এটা হচ্ছে তাণ্ড ব্রাহ্মণের পাঠ। ঐত্রেয় যে উপনিষদ পাই আমরা, সেখানে 33খানা পদ রয়েছে, পদাবলী রয়েছে 33খানা, যেটা মূলত প্রজ্ঞানাম ব্রাহ্মণের পাঠ। একই রকমভাবে ঈশা বা ঈশিকা উপনিষদ পাই আমরা, যেখানে 18খানা ভার্সেস থাকছে, যেখানে যার মূল বিষয়বস্তু হচ্ছে মোক্ষ লাভ করা। এছাড়া কৌশিতকী উপনিষদ 30খানা চ্যাপ্টার এটা বিভক্ত, যেটা মূলত ঋগ্বেদের পাঠ। কোন ব্রাহ্মণের অংশ এটা? সংখ্যায়ন ব্রাহ্মণের অংশ কৌশিতকী। এখানে কি জানতে পাচ্ছি? এখান থেকে আমাদের চলে আসছে শরীর নিয়ে পড়াশোনা, চিকিৎসা শাস্ত্র চলে আসছে। যেমন কি ফুড কালচার হওয়া উচিত, আমরা কি নেশা ভাঙ করবো কি করবো না, কি ত্যাগ করব, সেটাকে নিয়ে কি যজ্ঞ করা যায়, সমস্ত কিছুই এই যজ্ঞের আড়ালে আমাদের কি দরকার শরীরের সঙ্গে, সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করা হচ্ছে কৌশিতকীতে। এছাড়া তৈত্রীয় উপনিষদের কথা বললাম তোমাদেরকে, সেখানে সেলফ নলেজ নিয়ে আলোচনা করা হচ্ছে, স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করা হচ্ছে, যেটা কৃষ্ণ যজুর্বেদের পাঠ। তাহলে কৃষ্ণ যজুর্বেদ, তৈত্রীয় উপনিষদ, আর শুক্ল যজুর্বেদ, বৃহদারণ্যক উপনিষদ। ঠিক আছে? তাহলে একটুখানি কি করে নাও, কৃষ্ণ যজুর্বেদ কিসের পাঠ? তৈত্রীয় উপনিষদ। ঠিক আছে? আর শুক্লা যজুর্বেদ কিসের পাঠ? বৃহদারণ্যক। উপনিষদের পাঠ। নেক্সট, কথা উপনিষদ, যেখানে মৃত্যু যেটা সব থেকে সত্যি কথা, প্রত্যেক প্রাণী মরবে, প্রত্যেক জীব মরবে, প্রত্যেক বড় হনুই মরবে। তো সেলফ নলেজ, মৃত্যুকে কেন্দ্র করে পাথ অফ লিবারেশন এইখানে আলোচনা করা হচ্ছে, যেখানে মূলত যমের ভূমিকা নিয়ে কি,
সেটা আলোচনা করা হচ্ছে। তো এটাও কৃষ্ণ যজুর্বেদের পার্ট একটা। তো কৃষ্ণ যজুর্বেদের মধ্যে লিখে রাখো কথা উপনিষদ, কথা উপনিষদ, এগুলোকে একটুখানি বেশি করে মনে রাখবি বাবা। তৈত্রীয় উপনিষদ, তৈত্রীয় উপনিষদ এবং কথা উপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের পার্ট, আর বৃহদারণ্যক উপনিষদ হচ্ছে শুক্লা যজুর্বেদের পার্ট। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর লাস্ট মুন্ডক উপনিষদের কথা বলেছি আমরা, যেখানে লিবারাইজেশন, যেখানে সেলফ রিয়ালাইজেশন এবং নেচার অফ নলেজকে নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং এটা অথর্ববেদের পার্ট। যে কটা পয়েন্ট লিখে দিয়েছি সমস্ত কটা পয়েন্টকে ঝাড়া মুখস্থ করো, পরীক্ষায় কিছু না কিছু কোশ্চেন এখান থেকে আসে, রেডি থেকো। নেক্সট চলে আসি আমরা বেদাঙ্গের গল্প, বেদের অঙ্গ বেদাঙ্গ, অর্থাৎ বলা যেতে পারে বেদের নির্যাসটুকু শেষ পর্যায়ে এখানে রয়েছে, যেখানে সাউন্ড নিয়ে, উচ্চারণ নিয়ে আলোচনা করা হচ্ছে, ফোনেটিক্স, সেটাকে বলা হচ্ছে শিক্ষা। কিভাবে তুমি উচ্চারণ করবে, কিভাবে তুমি নিয়ম নীতি রীতিনীতিকে মানে বহন করবে, রিচুয়াল কি হবে, সেটা হচ্ছে কল্প বেদাঙ্গ। কিভাবে তুমি ব্যাকরণ শিখবে, সেটা হচ্ছে গ্রামারের জন্য ব্যাকরণ বেদাঙ্গ। এছাড়া কিভাবে তুমি তোমার ব্যুৎপত্তিকে নির্ধারণ করবে, সেটা হচ্ছে নিরুক্ত বা এটিমোলজি। কিভাবে তুমি বিভিন্ন রকম মেট্রিক্স ডাইমেনশনটাকে মেনটেন করবে, সেটা হচ্ছে তোমার ছন্দা বেদাঙ্গ। আর এছাড়া অ্যাস্ট্রোনমি, জ্যোতিষচর্চা করার জন্য যে বেদাঙ্গ তাকে বলা হচ্ছে জ্যোতিষ বেদাঙ্গ। অর্থাৎ 1 2 3 4 5 6 ছখানা বেদাঙ্গ রয়েছে। এগুলোকে একটুখানি খেয়াল রেখো কোনটা কি বিষয়ের বেদাঙ্গ এবং কেন। এছাড়া সূত্র রয়েছে, যে সূত্র আসলে বেশ কিছু বক্তব্য পোষণ করে, যেটা বৈদিক যুগের যজ্ঞকে নিয়ে। যেমন সূত্র তোমার মনে রাখতে হবে, অনেক সূত্র রয়েছে, আমাদের মনে রাখতে হবে 4টে সূত্রের কথা মূলত। একটা হচ্ছে শ্রৌত, একটা হচ্ছে কল্প, একটা হচ্ছে গৃহ, আর একটা হচ্ছে সুলভ বা সুলভ। এই সুলভ যে সূত্র, এটা আসলে পরিমাপ পদ্ধতি, মেজারমেন্ট নিয়ে রয়েছে। গৃহস্থালী ব্যাপার স্যাপার নিয়ে গৃহ, কল্প নিয়ে কল্পসূত্র। এছাড়া শ্রৌত রয়েছে, জীবনযাপন নানা রকম স্যাক্রিফাইস, নানা রকম নিয়ম নীতি চর্চা, বেদ চর্চা, পুজো পাঠ নিয়ে রয়েছে শ্রৌত। এছাড়া একটা সূত্র তোমার রয়েছে, সেটা হচ্ছে ধর্মসূত্র, যেখানে আমরা পাই সোশ্যাল ডিউটি, সামাজিক দায়বদ্ধতা কি, সেটা তোমার ধর্মসূত্রে পাচ্ছি আমরা। মূলত 4টে মনে রাখবে, তার সঙ্গে এই একটাকেও মনে রেখে দেওয়ার চেষ্টা করো, সূত্র। ঠিক। তো ওভারঅল কি দেখলাম, বেদ 4 প্রকার, ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ সব থেকে পুরনো, যেখানে 128টা সূক্ত বা পংক্তি রয়েছে যাকে বলতে পারি। এছাড়া 10টা মণ্ডল রয়েছে, মানে খণ্ড রয়েছে। যদিও বলা হয় 2 থেকে 9 নম্বর মণ্ডল সব থেকে পুরনো, পরবর্তীকালে 1 এবং 10ম যে মণ্ডল পরবর্তীকালে সংযোজন করা হয়। এছাড়া পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল, রিলিজিয়াস নানা রকম বৈদিক যুগের গল্প, তথ্য আমরা এই ঋগ্বেদ থেকে পেয়ে থাকি। সামবেদে উল্লেখ রয়েছে নানা রকম মন্ত্রোচ্চারণ। এছাড়া 1549টা মতো সূক্ত রয়েছে, মানে শ্লোকা রয়েছে। এছাড়া সোম স্যাক্রিফাইস, সোম যজ্ঞের গল্প রয়েছে এখানে। এবং যারা এই যজ্ঞ পাঠ করেন, যারা যজ্ঞ করেন, যারা মন্ত্রোচ্চারণ করেন, তাদেরকে বলা হয় কি, তাদেরকে বলা হয় উদ্গোত্রী। এবং এই পার্টিকুলার সোম যে চ্যান্টিং, সেখানে কিন্তু 2 ধরনের চ্যান্টিং আছে। একটা হচ্ছে গদ্য আকারে, যাকে বলা হয় ব্ল্যাক চ্যান্টিং, ঠিক আছে। আরেকটা হচ্ছে হোয়াইট চ্যান্টিং, যেখানে মূলত শ্লোক আকারে রয়েছে। সামা বেদা, সামবেদ যাকে বলি। এছাড়া যজুর্বেদের মধ্যে কিন্তু সেটা পরিষ্কার রয়েছে। যজুর্বেদের মধ্যে এই স্যাক্রিফাইসের যে ব্যাপার স্যাপার, সেটাও কিন্তু পরিষ্কার রয়েছে, ঠিক আছে। আর অথর্ববেদ যেটা, অথর্ববেদ সেটা ব্ল্যাক ম্যাজিককে নিয়ে রয়েছে, যেটাকে পুরোপুরি বলা হয় অনার্যদের বেদ। কারণ টুকটাক
ব্ল্যাক ম্যাজিক এসব ব্যাপার স্যাপার বেশি, মানে যেটা বলতে পারি প্যারারিয়ালিস্টিক যেসব জিনিস, সার রিয়ালিস্টিক যে জিনিস হতো সেই বিষয়গুলো নিয়ে রয়েছে এখানে। 20খানা খণ্ড রয়েছে, যেখানে 75 শ্লোক বা হাইমস রয়েছে। মূলত যজুর্বেদের মধ্যেও কিন্তু আমরা এই প্রোস এবং শ্লোক মানে গদ্য এবং পদ্য ওই দুই আকারে ব্ল্যাক হোয়াইট আকারেও কিন্তু যজুর্বেদে পেয়ে থাকছি আমরা। ঠিক ম্যারেজ নিয়ে আগেই বললাম, আমরা এই ম্যারেজটা নিয়ে বলবো, তার আগ দিয়ে আমরা যেটা পড়ছিলাম যে ধর্মচারণটাকে আমরা একটুখানি দেখে নেব। ধর্মচারণ পড়তে যেটা দেখব সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে প্রকৃতির ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা ছিল বেশি, যেখানে প্রকৃতি পুজো করা হতো, কোনো ব্যক্তিগত ঈশ্বরকে পুজো না করে প্রকৃতি পুজো করা হতো বেশি। যেমন যখন বনে দাবানল লাগতো বা মেঘে বিদ্যুৎ গর্জন হতো, তখন বলা হতো যে পুরন্দর যুদ্ধ করার জন্য ইন্দ্র দেবতা পুজো পাঠ করা হতো। যখন আগুন জ্বালাতো তখন অগ্নি দেবতা পুজো করা হতো। এছাড়া যখন পার্টিকুলার বৃষ্টিপাত নানা রকম চেঞ্জেস আছে, ঋতু পরিবর্তন তখন হচ্ছে, তখন বরুণ দেবতা পুজো করা হতো। অর্থাৎ প্রকৃতি নির্ভরশীল পুজো পাঠ বেশি হচ্ছে। পরবর্তী বৈদিক যুগে কিন্তু দেখা যাচ্ছে তার আকার চলে আসছে, সাকার রূপ চলে আসছে। সেখানে বেশি করে পূজা আর্চা করা হচ্ছে ব্রহ্মাকে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করছেন, প্রজাপতি ব্রহ্মা। যিনি রক্ষা করছেন তিনি হচ্ছেন বিষ্ণু, দ্য প্রোটেক্টর, এবং যিনি ধ্বংস করে আবার সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন রুদ্র। তার মানে প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণু এবং লর্ড রুদ্রা, শিব, ডেস্ট্রয়ার, এর তিনজনের পূজা বেড়ে যাচ্ছে। এছাড়া এই পুজো পাঠের জন্য ব্রাহ্মণরা বেশ কিছু যজ্ঞ, রীতিনীতি, চর্চা এগুলো বাড়াচ্ছে, এবং পার্টিকুলার খরচাপাতি হচ্ছে যজ্ঞ করার জন্য, এবং ব্রাহ্মণ্যবাদের সূত্রপাত হচ্ছে এখান থেকে। অর্থাৎ আত্মা এবং পৃথিবীর সঙ্গে তোমার কি সংযোগ, এ সমস্ত কিছু কিন্তু সেখন এস্টাবলিশ করার জোর কদমে চেষ্টা চলছে। ঠিক আছে, তো এটা তোমার হচ্ছে রিলিজিয়ান ইভলিউশন। এছাড়া যদি আমরা খুব স্পেসিফিক্যালি চার্ট ওয়াইজ মনে রাখার চেষ্টা করি পয়েন্টগুলোকে, নেচার অফ ওয়ার্শিপ আগেই বলে দিলাম যে সেখানে কোনো টেম্পল ছিল না। আর্লি বৈদিক যুগে কোনো টেম্পল ছিল না, সেই সময় শুধু প্রকৃতিকে পূজার্চা করা হতো, নদী, জল, আগুন এগুলোকে পূজার্চা করা হচ্ছে। পরবর্তীকালে সেখানে যজ্ঞ করতে করতে টেম্পল ধীরে ধীরে আসবে, যজ্ঞ প্রথা পরিমাণ বেড়ে যাচ্ছে। মেল গডের যথেষ্ট রকমভাবে প্রবর্তন কিন্তু বাড়ছে। আর্লি বৈদিক পিরিয়ডে ইন্দ্রা মোস্ট ইম্পর্টেন্ট গড ছিল, গড অফ থান্ডার অ্যান্ড রেইন। অগ্নি গড অফ ফায়ার, বরুণা গড অফ ওয়াটার। এছাড়াও তোমার সোমা ছিলেন গড অফ প্লান্টস, যমা ছিলেন গড অফ ডেথ, পুষান খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, গড অফ জঙ্গল, পাস, হার্সম্যান অ্যান্ড ক্যাটেল। যেহেতু তখন পূর্ববর্তী বৈদিক যুগে শাবক, গৃহপালিত পশুর সংখ্যা ছিল মূল সম্পত্তি, তাই তাদেরকে রক্ষা করা যায় জন্য পুষান দেবতার পুজো আর্চা বেশি করা হতো। এটা পরীক্ষায় খুব দেয়, খেয়াল রেখো। এছাড়া বিষ্ণু, মরুত্তাস, অশ্বিন এই ধরনের দেবতা ছিল, যে ওয়ার ফার্টিলিটির দেবতার নাম হচ্ছে অশ্বিন, এগুলো পরীক্ষায় দেয়, এগুলো খেয়াল রেখো। তবে তখন প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল বেশি মানুষজন আর্লি বৈদিক যুগে। পরবর্তী বৈদিক যুগে ইন্দ্র আর অগ্নির যে গুরুত্ব কমে যায়, লস্ট ইম্পর্টেন্স কমে যায়, এবং গুরুত্ব হয়ে যায় কার? প্রজাপতি ব্রহ্মার, কারণ তিনি এই পুরো ব্রহ্মাণ্ড তৈরি করছেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডকে যিনি রক্ষা করছেন দুজন, তিনি হচ্ছেন বিষ্ণু আর রুদ্র। তারাও আস্তে আস্তে আসছে, তারা কম গুরুত্ব পাচ্ছে, প্রজাপতি ব্রহ্মার গুরুত্ব বেড়ে যাচ্ছে পরবর্তী বৈদিক যুগে। ডিভিশন ইন দ্য ক্লাস অফ ডেইটিস অ্যাপিয়ার্ড, দ্যাট ইজ পুষান গড অফ ক্যাটেল বিকেম দ্য গড অফ শূদ্রাস। যারা কৃষিকাজ করে, খেটে খাওয়ার লোকজন, শ্রমিক শ্রেণীর লোকজন, যে পুষান আগে সমস্ত মানুষজনের পূজা আরাধনা করার জন্য ছিল, সেটা আস্তে আস্তে একদম শূদ্রদের দেবতাতে কনভার্ট হয়ে যাচ্ছে, শূদ্রের দেবতাতে রূপান্তরিত হয়েছে, কারণ তারাই চাষবাস করছে, তারা নিজ শ্রেণীর মানুষজন। দেবতার মধ্যেও ক্লাসিফিকেশন চলে আসছে। ফিমেল গড কে ছিল না স্যার? ফিমেল গড ছিল পূর্ববর্তী বৈদিক যুগে সাবিত্রী, যিনি সূর্য দেবী, অদিতি, যিনি পুরোপুরি শাশ্বত আলোর দেবী, পৃথিবী দেবী ছিলেন, পৃথিবী মা ছিলেন, নৃত্যী দেবী ছিলেন গড অফ ডেথ। এছাড়া উষা ছিল সেই সময় গড অফ ডন, ভোরবেলার যে আলো। অর্থাৎ দেবীও ছিল, দেবতার সঙ্গে সঙ্গে ফিমেল গডের উপস্থিতি ছিল। বেশ কিছু ডেমি গড ছিল,
ডেমিগড অর্থাৎ উপদেবতার প্রবৃত্তি ছিল সেই সময় আর্লি বৈদিক যুগে। যেমন গান্ধার্বার্স, ডিভাইন মিউজিশিয়ান, নানা রকম হয়তো দেবতার মধ্যে যে অপ্সরা বলা হয় না, অপ্সরাস, মিস্ট্রেস অফ গড, ঠিক আছে, বিশ্বদেবাস, ইন্টারমিডিয়েট অফ ডেইটিস, আর্যমান, গার্জিয়ান অফ দ্য কম্প্যাক্টস অফ দ্য ম্যারেজ, অর্থাৎ এই ধরনের উপদেবতার ভূমিকাও সেই সময় মানুষজন মনে করতো, পূজা আচ্ছা করত। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এতটাই ব্রহ্ম বা প্রজাপতি ব্রহ্মের গুরুত্ব বেড়ে যায়, পূজা অর্চনার পরিমাণ বেড়ে যায়, ফিমেল গড সমাজ ব্যবস্থায় দেখতে পাচ্ছ মেয়েদের গুরুত্ব কমছে, দেবীর গুরুত্বও কমে যাচ্ছে। বাদ একটা পিরিয়ডে নেই, পরবর্তী যুগে কোনো রকম ডেমি গডের ব্যবস্থা নেই, শুধু পুজো আচ্ছা হচ্ছে। প্রাধান্য পাচ্ছে কারা? প্রাধান্য পাচ্ছে প্রজাপতি ব্রহ্মা, এবং কম গুরুত্ব পাচ্ছে বিষ্ণু আর রুদ্র। আর পুষাণ হচ্ছে গিয়ে শূদ্রের দেবতাদের কনভার্ট হয়ে যাচ্ছে। এই ছিল ধর্ম, এটা তোমার সাথে বলে বেদা কথা বললাম। আর লাস্ট চলে আসবো আমরা, সেটা হচ্ছে বিয়ে। বিয়ে তো আগেই বললাম যে বিয়ে প্রথম দিকের বৈদিক যুগে মেয়েদের স্বেচ্ছাই হতো, অনেক সময় অ্যাক্সিডেন্টাল কেসে স্বামী না থাকলে তার ভাইয়ের সঙ্গে বা অন্যান্য লোকের সঙ্গে বিয়ে দেওয়া হতো, যাতে সন্তান ধারণ করা যেতে পারে সেই কারণে, কারণ তখন ছোট ছিল, গোষ্ঠী ছোট ছিল। পরবর্তীকালে জনপদ বাড়ছে, নানা রকম রাজনীতি বাড়ছে, ক্ষমতার আরোপ প্রবৃত্তি বেড়ে যাচ্ছে, জীবন জটিল হয়ে যাচ্ছে, সব মিলিয়ে সমাজ ব্যবস্থার মধ্যে জটিলতা বেড়ে যাচ্ছে। অর্থাৎ প্রথম বৈদিক যুগে কিন্তু, পূর্ববর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান ভালো থাকলে পরবর্তী বৈদিক যুগে কিন্তু নারীদের অবস্থান পর্দার না থেকেও পর্দার আড়ালে হয়ে যাচ্ছে। সবটা মিলিয়ে বিয়ে সিস্টেমটাও গোষ্ঠী কেন্দ্রিক বা যাকে বলা হয় গোত্র কেন্দ্রিক হয়ে যাচ্ছে। সেখানে কিছু ছিল নিয়ম যুক্ত, কিছু ছিল নিয়ম বিরুদ্ধ। টোটাল 8 ধরনের ম্যারেজ সিস্টেম ছিল এই বৈদিক যুগে, ওভারঅল যদি বলা যায়। 8 ধরনের ম্যারেজ সিস্টেম কি? যেগুলো রাইচুয়াস, যেগুলো নীতিযুক্ত, নীতিবদ্ধ, 4 রকমের ছিল। 1, প্রজাপাত্য, অর্থাৎ যেখানে যে বর হবে, গ্রুম, প্রমিসেস ডিউটিস টুগেদার, তার ওয়াইফের সঙ্গে এবং সমাজের সঙ্গে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে আমি দায়িত্ব পালন করব, সেটা হচ্ছে প্রজাপাত্য বিবাহ। 2, আরসা বিবাহ, যেখানে গ্রুম অফার্স গিফট টু ব্রাইডস ফাদার, অর্থাৎ কন্যার পিতাকে তিনি পণ দিচ্ছেন উল্টে, এবং তিনি তার কন্যাকে বলছেন যে দেখো আমি তোমাকে পণ দিচ্ছি, তার মানে আমার কাছে যথেষ্ট রকম সম্পদ রয়েছে, আমি তোমার মেয়েকে ভালো রাখবো। আরসা বিবাহ। 3, দৈব বিবাহ। এটা কি? যখন পূজা আচ্ছা যজ্ঞ করা হতো তখন কোনো ব্যক্তি তার কন্যাকে দান করতেন যজ্ঞের পুরোহিতের কাছে, তখন তাকে বলা হতো দৈব বিবাহ। আর 4 নম্বর কি? ব্রহ্ম বিবাহ, ভার্চুয়াস ম্যাচ, নো মেরিটোরিয়াল এক্সপেকটেশন, অর্থাৎ কোনো রকমভাবেই কোনো লেনদেন পণ প্রথা না করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দেখাশোনা করে যে বিয়ে, সেটা হচ্ছে ব্রহ্ম বিবাহ। সবথেকে পপুলার ছিল এই ব্রহ্ম বিবাহ। বাদবাকি 3টেও কিন্তু মানা হতো, যেগুলো নিয়ম যুক্ত ছিল, নিয়ম বিরুদ্ধ ছিল না। নিয়ম বিরুদ্ধ কোনগুলো? যেগুলো এই নিয়মের বাইরে বেরিয়ে আসতো, আনঅ্যাপ্রুভড ম্যারেজ যেগুলো, সেগুলো কি? পিশাচা বিবাহ, পিশাচ বিবাহ, সিডাকশন, ফেসবুকে গিয়ে কাউকে রক করে একটু কমেন্ট মেরে দিয়ে আসা, ওফ কি লাগছে, ঠিক আছে, সেগুলো হয়ে যাচ্ছে পিশাচ বিবাহ। তার মানে তোমরা দেখো কোন দিকে যাচ্ছ, ঠিক আছে, খেয়াল রাখবে। হ্যাঁ, কারণ তোমরা পরীক্ষা দেওয়ার পরে সংশোধন পালন করতে যাবে, তো খেয়াল রাখবে তোমরা কোন দিকে যাচ্ছ। সিডাকশন অ্যান্ড দ্য ইনক্যাপাবিলিটি অফ ওমেন। রাক্ষসা বিবাহ, রাক্ষসা বিবাহ, ব্রাইড ফোর্সেবলি টেকেন বাই গ্রুম, ঠিক আছে, মানে কোনো রকম ভাবে ধানাই বানাই করে ঠিক জোর করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, গার্লফ্রেন্ডের মানে বন্ধুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে গেলাম, যাই একটু দিয়ে আসি, ঠিক আছে। এই রাক্ষস বিবাহ দিকে গেল আর কি। অসুর বিবাহ, গ্রুম পেস ওয়েলথ ফর ব্রাইড। এই ধরো ধুম করে যদি একটা চাকরি বাকরি পেয়ে যাও, তাহলে আপনারই তো মেয়ে, আপনি তো মেয়েকেই দেবেন, দেন একটা হার দেন, দেন একটা বাইক দেন, দেন একটা ফ্ল্যাট দেন। অসুর বিবাহ, ঠিক আছে। আর গন্ধর্ব বিবাহ, যেটা খুব পপুলার, ঠিক আছে, চারিদিকে গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। লাভ ম্যারেজ উইদাউট পোটেনশিয়াল ইনভলভমেন্ট, ছেলে খাবে কি তার কোনো ঠিক নেই, ও পুরো লাভ, ভেসে পুরো একদম লাভে লাভ হয়ে যাচ্ছে, জীবনে ব্যাপারে লসের লস। আমার আজকে চাকরি বাকরি কি হবে তার কোনো চিন্তা ভাবনা নেই, আমি আজকে শপিং মলে গিয়ে একটুখানি ঠেকানো দিচ্ছি কোনো রকমভাবে,
28-29 বছর হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে মনে হচ্ছে স্যার একটু পড়াশোনা করতে পারলে ভালো হয়, তারপরে গিয়ে পড়াশোনা ধরতে থাকছে না, পড়াশোনা করার সময় থাকছে না, তখন কি চাকরি বাকরি পাচ্ছি না, তখন কপালকে দুষছি। এই যে ব্যালেন্স, ওই যে বলা হয়েছিল দশবিদ বিষে দন করো 30 মধ্যে সন্তান উপার্জন নইলে করি করি বিতাজি যেমন, এই যে জিনিসটা, ঠিক আছে, এইগুলো সব কটাই বলছে আনঅ্যাপ্রুভড। অ্যাপ্রুভড কোনটা? তুমি যোগ্য হও, তারপর নিজের জীবনের দায়িত্ব পালন করো, পরিবারের দায়িত্ব পালন করো, এবং তারপর পরিবার বাড়াবার দায়িত্ব পালন করো, ঠিক আছে। দিস আর ওয়ার দ্য রাইচুয়াস ম্যারেজ সিস্টেম। তো এবার দেখে নাও পড়াশোনা করতে করতে তোমরা কোন ধরনের বিয়ে করবে। আজ আশা করি যেটুকু বললাম বৈদিক যুগের গল্প, ডিটেলিং নোটটা তোমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে খেয়াল রেখো আর পড়াশোনা করো। আমরা কিন্তু আজকের ক্লাসে সম্পূর্ণ সমস্ত খুঁটিনাটি পয়েন্ট আলোচনা করে দিলাম বৈদিক যুগের। পরের দিনের টপিকটা পরপর আসবে, ক্লাস দিতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক।